এখন যে ঘটনাটি আমি শেয়ার করতে যাচ্ছি, এই ঘটনাটি উনি ওনার খুবই কাছের এক রিলেটিভ আন্টির কাছ থেকে সংগ্রহ করেছেন। ওনার আন্টির নিজের সাথেই ঘটে যাওয়া ঘটনা। সঙ্গত কারণে আন্টির নামটা বলা যাবে না, শুধু এতটুকু বলবো এটা সিলেটের গোলাপগঞ্জে ঘটেছিল। ওই আন্টির শ্বশুর বাড়ি সিলেটের গোলাপগঞ্জে। তো ওনার শ্বশুর বাড়ি 2 তলা একটা বিল্ডিংটা একদম নতুনও না আবার পুরাতনও না, মানে এরকম বয়স আর কি। তো দোতলাতে একটা রুম, ওই রুমে উনি থাকতেন। ওনার হাজবেন্ড বিদেশে থাকেন আর ওনার ছেলে মাদ্রাসায় লেখাপড়া করে। যেহেতু মাদ্রাসায় লেখাপড়া করে, মাদ্রাসাতেই রাত্রে থাকেন। নিচতলায় ওনার শ্বশুর শাশুড়ি থাকেন, একই রুমে শ্বশুর শাশুড়ি ঘুমান। আরো কিছু রুম রয়েছে, তবে উনি দোতলাতে ঘুমান। উনি খুবই একজন ধার্মিক, পরহেজগার এবং পর্দানসীন মহিলা। খুব প্রয়োজন ছাড়া কারোর সামনে উনি যান না, খুব প্রয়োজন ছাড়া বাহিরের লোকদের সাথে উনি কথাও বলেন না। তো উনি তাহাজ্জুদের সালাত আদায় করতেন। ওনার হাজবেন্ড যেহেতু বিদেশে ছিলেন, ওনার হাজবেন্ড কাজ থেকে ফিরে আসার পর ওনাকে ফোন করতেন। আর ফোন করার পর যেহেতু বিদেশে থাকার কারণে সেই সমস্ত দেশের টাইমের তো পার্থক্য রয়েছে, মানে বাংলাদেশের সময় সাথে তো মেলে না। তো উনি যখন কাজ থেকে ফিরতেন, ফেরার পর খাওয়া দাওয়া করে ওনাকে ফোন দিতেন, মানে ওনার ওয়াইফকে ফোন দিতেন। তো কথাবার্তা বলার পরে ওনার হাজবেন্ডও ঘুমাতে যেতেন, তখন উনিও তাহাজ্জুদের নামাজ পড়ে ফজরের নামাজ পর্যন্ত দোয়া দুরুদ পড়ে ফজরের নামাজ পড়ে ঘুমাতেন। এটা ওনার মানে প্রতিদিনের রুটিন ছিল। তো এভাবেই চলছিল। ওনার রুমের একটি জানালা আছে, ওই জানালাটা একটা থাই গ্লাস। ওই থাই গ্লাসের ছবিটাও শিব্বির আহমেদ আমাকে পাঠিয়েছে, এটা আমরা দিয়ে দিব ছবিটা একটা পোস্টের মাধ্যমে ইনশাল্লাহ। তো ওই থাই গ্লাসটা লক করা থাকতো, সব সময় লক করা থাকতো, ওই গ্লাসটা কখনো খোলা হতো না। তো ওইটা তালাবদ্ধ করে রাখা ছিল। চাবিটাও যে কোথায় এটাও আসলে উনি ওইভাবে খোঁজখবর নিতেন না। ওটা লক করা, কেন যে ওনার শ্বশুর ওটা লক করা মানে রেখেছিলেন বা ইচ্ছা করে লক করা বা কোনো একটা কারণে লক করা, এটা উনি জানেন না। আর ওটা খোলার প্রয়োজনও পড়তো না কখনো, এই জন্যই ওটা লক করে রাখা ছিল। তো আসলে মানুষের জীবন সব সময় যে একই তালে চলবে বিষয়টা এরকম নয়। অনেক সময় ছন্দপতন হয় জীবনে চলার পথে। হঠাৎ করে শুরু হয়ে গেল এক ভয়ানক সমস্যা। এক রাতে তাহাজ্জুদের সালাত আদায় করার জন্য উনি উঠেছেন, নামাজ পড়বেন, মানে দাঁড়াবেন জায়নামাজে। এমন সময় ওই যে জানালায় ঠক 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 এরকম আওয়াজ শোনা যায়। শুরুতে মনে করেছিলেন হয়তোবা বাতাসের কোনো শব্দ হচ্ছে কিনা, কিন্তু না, কোনো মানুষ আঙ্গুল দিয়ে জোরে করে যদি ঠোকা দেয় যেরকম ঠক 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 শব্দ হয়, ওরকম ঠক ঠক শব্দ হচ্ছে। উনি প্রথম দিন বিষয়টাকে পাত্তা দেননি, নামাজে দাঁড়ান, যথারীতি নামাজ শেষ করেন। শেষ করার পর উনি দোয়া দুরুদ পড়তে থাকেন এবং ফজরের আজান দিলে নামাজ পড়ে উনি ঘুমিয়ে যান। ওই প্রথমে অল্প কিছু সময় ঠক ঠক হয়েছে, তো পরে থেমে গেছে, উনি এই বিষয়টা মাথায় রাখেন নাই। পরের দিন রাতের বেলা ওনার হাজবেন্ডের সাথে কথা বলার পরে, ওনার হাজবেন্ডও শুয়ে পড়েছে ওই দেশে, উনিও তাহাজ্জুদের নামাজে দাঁড়াবেন। এমন সময় আবার ঠক 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 শব্দ, এবার গত দিনের থেকে একটু জোরে। তো উনি চিন্তা করছেন কি ব্যাপার, গতকালকেও শব্দ হলো, আজকেও ঠিক একই সময়ে, মানে টাইম মেনটেন করে এই শব্দটা হচ্ছে, ঘটনাটা কি? এখন ঘটনাটা কি এটা দেখার জন্য উনি ওই জানালার কাছে যাওয়ার সাহস পাচ্ছেন না। উনি দোয়া দুরুদ পড়ে শরীরে ফু দিচ্ছেন, আর বিষয়টা উনি মাঝারি আকারের একটা ভয় পেয়েছেন আর কি, মানে একটু কিছুটা ভীত হয়েছেন আর কি। তো আবার উনি নামাজে দাঁড়িয়ে যান, এরপরে ঠকঠক শব্দ বন্ধ হয়ে যায়। পরের দিন একই রকম ভাবে আবার সেই ঠক 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 শব্দ, এবার মনে হচ্ছে জানালা ভেঙে ফেলবে এমন একটা অবস্থা। তো উনি চিৎকার চেঁচামেচি শুরু করেন। এই তাহাজ্জুদের ওয়াক্তে, মানে এত গভীর রাতে যখন সবাই ঘুমিয়ে আছে, ওনার চিৎকার চেঁচামেচিতে মানে এতটা ভয় পেয়েছেন উনি, নিচ থেকে ওনার শ্বশুর শাশুড়ি বের হয়ে আসে, উপরে বসে বলে কি হয়েছে? তো বলে যে এই ব্যাপার, এখানে এরকম ঠক ঠক শব্দ হচ্ছে। তখন বলে যে আমরা তো নিচ থেকে এরকম কোনো ঠক ঠক শব্দ পাইনি, তুমি চিৎকার করছিলে এই শব্দই তো পাইলাম, মনে হয় তোমার কোনো মনের ভুল।
এটা বলছেন ওনার শ্বশুর। তো যাই হোক, এই সমস্যার সমাধান কিভাবে করা যায়, তো এই চিন্তা করছিলেন উনি। এমন অবস্থায় ওনার শ্বশুর বলে, আচ্ছা ঠিক আছে মা, তুমি এক কাজ করো, তুমি যেহেতু বলতেছো কয়েকদিন ধরে এরকম শব্দ হচ্ছে, তুমি নিচতলাতে থাকো কয়েকদিন, তোমার শাশুড়ির সাথে থাকো, আমি অন্য রুমে ঘুমাবো না, তো থাকো, তুমি এভাবে থাকো। তো উনি বলে আচ্ছা ঠিক আছে। তো তারপরে 3 থেকে 4 দিন ওনার শাশুড়ির সাথে উনি ঘুমিয়েছিলেন, একদম স্বাভাবিক। তো উনি চিন্তা করেছেন যে আর তো কোনো সমস্যা নাই, মনে হয় আর কোনো প্রবলেমেরও কিছু নাই। উনি তারপরের দিন আবার ওনার নিজের রুমে ঘুমান। প্রথম রাত্রে যেদিন ঘুমিয়েছেন সেদিন কোনো সমস্যা হয়নি, তারপরের রাত্রে আবার একই সমস্যা, ওই নির্দিষ্ট সময়ে ঠক 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 শব্দ। তো উনি এবার সাহস করে বলেন যে ওখানে কে কে শব্দ করছে, কে তুমি? কিন্তু ওই পাশ থেকে কোনো সাউন্ড আসে না, কোনো সাউন্ড আসে না, খালি ঠক ঠক শব্দ আসে। ওই রাত্রের মতো উনি পার করে দেন, আর কাউকে ডাকেন না। পরের রাত্রে আবারও একই সমস্যা। এবার উনি বলছেন যে তুমি কে? তখন গম্ভীর একটা আওয়াজ আসে ওই পাশ থেকে, বলে যে আমি আসিয়া, জানালাটা খোলো আর তোমার রুমের লাইটটা বন্ধ করে দাও, আমি তোমার রুমের ভিতরে আসব, তোমার সাথে কথা বলবো। তুমি তো খুব পরহেজগার মহিলা, তোমাকে আমার ভালো লেগেছে, আমি তোমার কাছ থেকে ধর্মকর্ম শিখব। তো আমিও যেহেতু নারী জিন, আমি সকলের সামনে যাই না, তুমিও সকলের সামনে যাও না, তোমার সাথে আমার মিলবে ভালো, তোমার কাছ থেকে আমি ধর্মকর্ম শিখব। এই কথা বলতেছে। এই কথা বলার পর উনি ওই গম্ভীর শব্দ শোনার পরে আসলে উনি সেন্সলেস হয়ে পড়ে যান। বাড়ির লোকজন কিন্তু জানে না যে এই ঘটনা ঘটেছে। সকাল 7টা সাড়ে 7টার দিকে ওনার জ্ঞান ফেরে। তখন নিচে গিয়ে সব কথা খুলে বলেন ওনার শ্বশুর শাশুড়ির কাছে। তখন ওনার শ্বশুর একজন হুজুরকে ডেকে আনেন। ডেকে আনার পর ওই হুজুর যখন রুমে আসছে, রুমে আসার পরে বলে যে না, তো এই রুমে তো কোনো সমস্যা নাই, আশেপাশে তো কোনো সমস্যা আমি বুঝতে পারছি না, দেখতেও পাচ্ছি না, এটা একদম ঠিক আছে, কোনো সমস্যা নাই। তারপরও যেহেতু বলছেন এটা মনের ভুল হইতে পারে, আপনি অবচেতন মনে দেখছেন, যেহেতু আপনি রাত জাগেন, হাজবেন্ডের সাথে রাত জেগে কথা বলেন, এটা আপনার মনের ভুল হইতে পারে, কারণ আমি কোনো সমস্যা দেখছি না। তারপরও যেহেতু বলছেন, আমি পানি পড়া দিয়ে যাচ্ছি, আপনি পানিটা ছিটিয়ে দিলেন চারদিকে, আর একটা তাবিজ দিলেন। কিন্তু তাবিজ উনি সরাসরি বলে দেন তাবিজ ঝোলানো শিরক, আমি তাবিজ ঝোলাবো না। তাবিজটা উনি রিফিউজ করেন, উনি মানে নিতে আর কি। উনি বলেন আমি এমনি দোয়া দুরুদ পরে শরীরে ফু দিয়ে রাখবো, আপনি যেহেতু পানি পড়া দিয়েছেন এটাই ঠিক আছে। তো পানি পড়াটা দেওয়ার পরে 3-4 দিন কোনো সমস্যা হয় না। এরপরে আবার সেম সমস্যা শুরু হয় রাতের বেলা, ঠক 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 শব্দ। তো উনি বলেন যে আপনি কে? আপনি এভাবে আমাকে ভয় দেখায়েন না, আমি ভয় পাচ্ছি, আমার কাছে আপনার ধর্মকর্ম শিখতে হবে না, আপনি আমার কাছে কি শিখবেন? আমি ভিন্ন জাতি, আপনি আপনার জাতির যারা ধার্মিক আছে তার কাছ থেকে গিয়ে শেখেন, আমি তো ভয় পাচ্ছি, এভাবে মানুষকে ভয় দেখানো ঠিক না, আপনি যদি ভালো জিন হয়ে থাকেন তাহলে কেন আমাকে এভাবে ভয় দেখাচ্ছেন? এভাবে বলে, কিন্তু ওই পাশ থেকে এইটার আর কোনো সাউন্ড আসে না। এরপরে আর একদিন, সেই দিন আবার যখন ঠকঠক শুরু হয়েছে তখন বলে যে আপনি চলে যান, আমাকে ভয় দেখান না। তখন ওই পাশ থেকে আবার একটা সাউন্ড ভেসে আসে যে আমি আসিয়া, তুমি জানালাটা খোলো, আমার সাথে কথা বলো, আমি তো তোমাকে ভয় দেখাবো না, কোনো ভয় নেই, তুমি জানালা খোলো, আমি তোমার সাথে দেখা করব। তো ওই দিন উনি আবারও সেন্সলেস হয়ে যান। বাড়ির লোকজন কিন্তু টের পায়নি, কারণ হলো যে উপরতলায় তো উনি চিৎকারও দেননি, উনি ভয় সেন্সলেস হয়ে গিয়েছিলেন। পরের দিন উনি ওনার শ্বশুর শাশুড়িকে এই বিষয়টা আবারও বলেন যে সমস্যাটা আবার শুরু হয়েছে। তখন ওনার শ্বশুর শাশুড়ির কাছ থেকে অনুমতি নিয়ে এই আন্টি উনি ওনার বাপের বাড়িতে যান। বাপের বাড়ি খুব বেশি দূরে ছিল না। তো ওখানে যাওয়ার পর
যখন নিজের বাড়িতে গিয়ে এই সমস্যার কথা বলেন, তো তারাও খুঁজতে থাকেন যে কাকে দিয়ে এই সমস্যার সমাধান করা যায়। এর মধ্যে উনি আবার স্বপ্নে দেখতে থাকেন ওই মহিলাটিকে। দেখেন সাদা কাপড় পরা, মুখ ঘোমটা দিয়ে ঢাকা, চেহারাটা বোঝা যাচ্ছে না। এসে খুব সুন্দর করে আন্টিকে সালাম দেয়, বলে আমি আসিয়া, আমি তোমার সাথে দেখা করতে চাই, কথা বলতে চাই। তখন ওই আন্টি আবার তাকে বুঝান যে না, আপনি আমার সাথে দেখা করেন না, আমি ভয় পাই, আমি এগুলোতে খুব ভয় পাই, তো এভাবে মানুষকে ভয় দেখানো ঠিক না। এইভাবে কথোপকথন হয় এবং ওই অবয়বটিও বারবার তার সাথে দেখা করতে চায়। এদিকে ওই আন্টির পরিবারের সদস্যরা একজন সিলেট অঞ্চলের বেশ নামকরা একজন ব্যক্তি, সিলেটে ফুলতুলি পীর সাহেব হুজুরের কথা অনেকেই শুনে থাকবেন, সারা বাংলাদেশে উনি খুবই একজন রিনাউন্ড পার্সন ছিলেন। তো ওনার ছেলে এমাদউদ্দিন, তিনি এখনো আছেন হয়তোবা, তো আমাকে বলেছে যে এমাদউদ্দিন সাহেবের কাছে তাকে নিয়ে যাওয়া হয়। উনি মহিলা রোগী খুব একটা দেখেন না, পর্দার সাথে তিনি মহিলা রোগীদের সাথে কথা বলেন। তখন ওই হুজুরের কাছে গিয়ে যখন এই সমস্যার কথা বলেন, তখন হুজুর কিছুক্ষণ চুপ করে থাকেন এবং উনি ওনার যে মুরিদ কিছু জিনদেরকে বলেন এই বিষয়ে তথ্য জেনে তাকে জানাতে। অল্প কিছু সময়ের মধ্যেই সেই জিনেরা কিছু তথ্য জানায়। জানার পরে যেটা শোনা যায়, এটা আসলে রীতিমতো একটা শকিং ইনফরমেশন। কারণ ঘটনা এখন পর্যন্ত যতটুকু ঘটেছে তাতে কিন্তু ওই জিনটাকে মনে হচ্ছে ভালো, ওই মহিলা জিনটাকে মনে হচ্ছে খুবই ভালো, সে আসলে ভালো চাচ্ছে, আসতে চাচ্ছে, ধর্মকর্ম শিখতে চাচ্ছে। কিন্তু ওই হুজুর যেটা বলেন তা শুনে সকলে আতঙ্কিত হন। হুজুর বলেন যে আমার অনুগত জিনেরা তথ্য নিয়ে এসেছে, ওই যেই জিনটা আসে ওখানে, ওইটা মোটেও কোনো ভালো জিন নয়, ওটা খুবই বিভৎস চেহারার ভয়ানক এক পিশাচিনী। ওই পিশাচিনীটা ওই আশেপাশেই থাকে। তো তুমি যেহেতু পরহেজগার মহিলা, নামাজ কালাম পড়ো, ও তোমার নামাজ কালামে ডিস্টার্ব করার জন্য সে এই ধরনের কার্যকলাপে আশ্রয় নিয়েছে। ও খুবই ধুরন্ধর একটা পিশাচিনী জিন। তুমি যদি শুধু একবার জানালা খুলতে, তাহলে কিন্তু এমন সমস্যার সৃষ্টি হতো যে এইটা সলভ করাটা অনেক কঠিন হয়ে যেত। ও তোমার উপর জেকে বসতো। আর ও যদি খুব ভালো জিন হতো, ও তোমার রুমের ভিতরে ঢুকতে কোনো বাধা পেত না, কারণ তোমার রুম পবিত্র, ও অনায়াসে সেখানে আসতে পারতো। কিন্তু তোমার রুম পবিত্র হওয়ার কারণেই ও এখানে ঢুকতে পারছিল না। কিন্তু তুমি যদি জানালা খুলে দিতে, ও ঢোকার পথ পেয়ে যেত। তখন ওকে আটকানোটা অনেক কঠিন হয়ে যেত। যাই হোক, তোমার ভয়ের কোনো কারণ নাই। আমি পানি পড়া দিচ্ছি, তুমি এই পানি পড়াটাও তোমার রুমের চারদিকে ছিটিয়ে দেবে। আর ওই জানালাটা খুলবা না, জানালাটা খুলবা না, বিশেষ করে সন্ধ্যার পরে কখনোই খুলবা না। দিনের বেলা খুলতে পারো, মাগরিবের আগে জানালাটা বন্ধ করে দেবে। এইটা ওই হুজুর পরামর্শ দেন। এবং পরবর্তীতে শোনা যায় ওই হুজুর তার অনুগত জিনদেরকে দিয়ে ওই পিশাচিনী জিনকে ধরে নিয়ে এসেছিলেন। ধরে নিয়ে আসার পরে খুব করে শাসিয়ে দিয়েছিলেন যে এরপর তোর নামে যদি কোনো কমপ্লেইন পাই, তাহলে তুই কিন্তু আর বেঁচে থাকতে পারবি না। তো এরপরে ওই বাড়িতে উনি আর আসলে ভাবে থাকেন নাই। ওই বাড়িটা এখনো ওরকম আছে। দোতলাতে দিনের বেলা লোকজন ওই দোতলার ওই রুমে খুব একটা বেশি যায় না। ছাদের বেলা সন্ধ্যার পরে আসলে লোকজন খুব একটা বেশি যায় না। তো এভাবেই এখনো রয়ে গেছে। তো এরপরে ওই বাড়িতে কোনো ঘটনা ঘটেছে কিনা এটিও শিবির আহমেদ ভাই আমাদেরকে জানাতে পারেনি। তবে এতটুকু বলেছে যে এনার পরে ওই আন্টির সাথে ওই স্বপ্নে দেখা দেয়া বা পরবর্তীতে কোনো সমস্যা আর হয়নি, যেহেতু ওই জিনটাকে হুজুর শাসিয়ে দিয়েছিলেন যে না ডিস্টার্ব না করে। তো এটি ছিল ঘটনা। প্রিয় লিসেনার্স, এই যে ঘটনাটি আপনারা শুনলেন, নিশ্চয়ই অনুধাবন করতে পেরেছেন যে জিনদের ছলনা কতটা মারাত্মক হয়। নিশ্চয়ই আপনি আমি হলে কি করতাম? আমরা চিন্তা করতাম, বাহ, খুব পরহেজগার একটা জিন আমরা পেয়েছি। তখন আমরা কি করতাম? ও ছলনায় পড়ে জানালা খুলে দিতাম বা তাকে আসার সুযোগ করে দিতাম। আর তখনই ভয়ানক এক বিপদকে আমরা ডেকে নিয়ে আসতাম। আর ওই বিপদ যদি একবার হতো, এটা সলিউশন করাটাও অনেক টাফ হয়ে যেত। যেহেতু উনি একজন পরহেজগার মহিলা ছিলেন, আল্লাহ ওনাকে হেফাজত করেছেন যেভাবেই হোক। তারপর
হুজুরের পরামর্শ অনুযায়ী উনি চলেছিলেন। আলহামদুলিল্লাহ, আল্লাহ ওনাকে এই সমস্যা থেকে নিষ্কৃতি দিয়েছিলেন। এই জন্য আমরা সবসময় শুনি এবং আমাদের কোরআন সুন্নাহ মোতাবেক এটাও বলা আছে যে জিনেরা কিন্তু অধিকাংশ সময় ছলনার আশ্রয় নেয়, মিথ্যা কথা বলে। এই কারণে এই বিষয়গুলোতে খুব সতর্ক থাকা জরুরি। আর সে যদি ভালো জিনি হতো তাহলে তো অনায়াসে আসতে পারতো এখানে, কিন্তু কেন আসলো না? নিশ্চয়ই আসতে পারছিলেন না, যার কারণে এই সমস্যা সে তৈরি করছিল। আর ওই আন্টি যদি শুধু একবার ভুল করে এই সুযোগটা দিয়ে ফেলতেন তাকে, তাহলে বিশাল এক বিপদের মধ্যে তিনি পড়ে যেতেন। যাক, আল্লাহ তাকে হেফাজত করেছেন। প্রিয় লিসেনার্স, এই ঘটনা থেকে আমাদেরও কিন্তু শিক্ষণীয় ব্যাপার রয়েছে, আমাদের জন্য মেসেজ রয়েছে। যে এই ধরনের ঘটনা যদি আমরা কখনো আমাদের সাথে ঘটে বা আমাদের পরিচিত কারোদের সাথে ঘটে, তাহলে জানাতে হবে যে এগুলো কিন্তু বিশাল এক ধরনের ছলনা হতে পারে। কারণ ভালো জিন অনায়াসে চলে আসতে পারে তার কাছে, কিন্তু খারাপ জিন অনায়াসে চলে আসতে পারে না যদি না সে পথ না করে দেয়। প্রিয় লিসেনার্স, আশা করছি ঘটনাটি ভালো লেগেছে। অসংখ্য ধন্যবাদ শিব্বির আহমেদ ভাইকে। তিনি এর আগেও চমৎকার চমৎকার ঘটনা আমাদেরকে পাঠিয়েছেন, এবারও চমৎকার একটি ঘটনা আমাদেরকে পাঠিয়েছেন। এখন শুরু করছি একটি ঘটনা। যিনি পাঠিয়েছেন তিনি মার্জিয়া মেহেজাবিন। উনি রিসেন্টলি আমাদেরকে দুর্দান্ত ঘটনা কালেক্ট করে পাঠাচ্ছেন। উনি যে ঘটনাগুলো লিখেছেন সেটা তার নিজের মায়ের মুখে শোনা। তখন তারা তেজগাঁর বাসিন্দা। তার বয়স তখন মাত্র কয়েকদিন ছিল। তিনি ছিলেন মল্লিক। এর অনেক মায়েরা বাচ্চাদেরকে এই ধরনের নাম নিয়ে কথা বলতেন। মল্লিক বলতে তার আগে তার মায়ের আর একজন সন্তান যিনি নষ্ট হয়ে গিয়েছিল, এরকম পরবর্তী বাচ্চাটাকে নাকি মল্লিক বলা হয়। আর তাছাড়া তিনি ছিলেন 7 মাসের একজন অপুষ্ট বাচ্চা। জন্মের পর তার চোখও নাকি ফোটেনি। বেশ কিছুদিন নাকি তাকে ইনকিউবেটরে রাখা হয়েছিল। তো যেদিনের ঘটনা, সেদিন তার আব্বু কাজের সুবাদে ঢাকার বাইরে ছিল। যেহেতু তিনি তার বাবা চাচাদের মধ্যে প্রথম কন্যা সন্তান এবং 7 মাসে পেটে থাকতে হয়ে গিয়েছিল, তাই তার আব্বু তার আম্মুকে নানু বাড়ি যেতে দেননি। কিন্তু যেহেতু তার আব্বুকে অফিসের কাজে ঢাকার বাইরে থাকতে হতো, কিছুদিন থাকতে হতো, তাছাড়া রাতে কাউকে না কাউকে সজাগ থাকতে হতো তার আম্মুকে সাপোর্ট দেওয়ার জন্য, তাই তার আব্বা তার মার সেজো খালা এবং তার নানুকে তাদের বাড়িতে নিয়ে আসেন। তার বয়স তখন কয়েকদিন ছিল আর কি। গ্রীষ্মকাল, তখন প্রচণ্ড গরম। আর গরম থাকায় তার আম্মু তাকে নিয়ে খাটে ঘুমাতো, আর তার খালামণি ও নানু ফ্লোরিং করে নিচে ঘুমাতো। রাত তখন আনুমানিক 3টা বা তার বেশি কিছু সময়। সবাই তখন ঘুমেছিল। ঘুমানোর এক পর্যায়ে নাকি টিনের চালে মর্মর একটা শব্দ পাওয়া যাচ্ছিল। এই মর্মর শব্দে তার মার ঘুম ভেঙে যায়। তাদের তখন বাসাটা ছিল সেমি পাকা ঘর, নিচে ফ্লোর করা, চারপাশে দেয়াল আর উপরে টিনের চাল। তাদের বাড়িতে টোটাল 7টা ঘর ছিল। 2টাতে তারা থাকতো আর 5টা রুম ভাড়া দেয়া ছিল। তো ঘুম ভাঙার পরপরই তার মার চোখ যায় চালের উপর। তার মা দেখতে পায় মাথার উপর আকাশটা দেখা যাচ্ছে, আর সেই সাথে সাথে তিনি দেখেন 2 হাতে 2টো চালে দুদিকে ফাঁক করে ধরে রেখেছে একটা অবয়ব। দেখে বোঝা যাচ্ছিল একটা পুরুষ আর একটা মহিলা। বারবার উকি দিচ্ছে। তার মা প্রচণ্ড ভয় পেয়ে যান এই দৃশ্য দেখে। তিনি এতটাই ভয় পান যে তিনি তার নানুর বা খালামণি কাউকে যে ডাকবেন সেই সাহসটুকু হারিয়ে ফেলেন। হঠাৎই তার কথা মনে পড়ে। তিনি তো তখন ছোট। তিনি সাথে সাথে মনে মনে আয়াতুল কুরসি পাঠ করে ফেলেন এবং তাকে কোলে নিয়ে কাপড় দিয়ে ভালো করে পেঁচিয়ে বুকের মাঝে শক্ত করে ধরে রাখেন। তো তিনি দেখেন এবার নাকি মহিলা অবয়বটা চালের সেই ফাঁকা অংশটা দিয়ে মাথা ঢুকিয়ে ঘরের চারপাশে তাকাচ্ছে, মনে হচ্ছে কিছু খুঁজছে। কিছুক্ষণ এভাবে যাওয়ার পর সেই মহিলা অবয়বটা ধীরে ধীরে দেয়াল বেয়ে নিচে নেমে আসে, খাটের উপর হাঁটু গেড়ে বসার পর 2টো লোমশ হাত বের করে দেয় এবং যেই তার আম্মার কোল থেকে তাকে নিতে যাবে, তখন তার মা সজোরে একটা চিৎকার দেয়
আর চিৎকার দেওয়ার সাথে সাথে তার কানে ভেসে আসে আজানের শব্দ। এক লাফে অবয়বটা টিনের চালের উপর উঠে যায় আর নিমেষেই যেন উধাও হয়ে যায়। তার মা এবার খুবই জোরে যখন সাহস পেয়ে যায় তার নানু আর খালামণিকে ডাক দেয়। তখন তারা দুজনেই উঠে তার আম্মা সব বকাবকি করতে থাকে। তখন তার মার শরীর কাঁপছিল। তার খালামণি আর নানু তখন আম্মাকে শান্ত করে, দোয়া কালাম পড়ে এবং আম্মাকে ফু দেয়। সেদিনের পর থেকে তার মা এবং তার নানু তাকে চোখে চোখে রাখা শুরু করে। যাক, আলহামদুলিল্লাহ এভাবে বেশ কিছুদিন চলার পর আর কোনো সমস্যা হয়নি। এরই মধ্যে তার আব্বুও বাসায় ফিরে আসেন এবং এসব ঘটনা শুনে তার আব্বু মসজিদের ইমাম সাহেব থেকে ভয়ের জন্য পানি পড়া নিয়ে আসে। এর বেশ কিছুদিন পর সবাই একটা ব্যাপার লক্ষ্য করে যে দিন দিন তিনি অসুস্থ হয়ে যাচ্ছেন। হঠাৎ করে তার জ্বর চলে আসতো। কোনো কথা নাই বার্তা নাই, জ্বর চলে এসছে। বমি করতেন, খেতে চাইতেন না, শুকিয়ে কালো হয়ে যাচ্ছিলেন। তার আব্বুর তার অবস্থা এমন ছিল যে ডাক্তার দেখিয়েও ওষুধ এনে দেয় আর কি। তার আম্মু ওষুধ ঠিকইভাবে খাওয়াচ্ছিল, কিন্তু তার অবস্থার কোনো পরিবর্তন হচ্ছিল না। তিনি দিন দিন নিস্তেজ হয়ে যাচ্ছিল। একটা সময় খাওয়া বন্ধ করে দেন এবং চোখও মেলতেন না, একদম নিথর হয়ে নাকি শুধু পড়ে থাকতেন। এদিকে তার আব্বু তার আম্মা তার এই অবস্থা দেখে তার আম্মুর সাথে খুব রাগারাগি করে। ডাক্তার দেখায়, ডাক্তারকে তিনি বলেন হয়তো বাচ্চাকে ঠিকমতো ওষুধ খাওয়ানো হচ্ছে না। আর তখন তার আব্বু ভাবে হয়তো তার মা তাকে ভুলে ওষুধ খাওয়ায় না বা ভুল ওষুধ খাওয়ায়। বাসায় এসে তার আব্বু বেশ রাগারাগি করে এবং নিজে সাথে থেকে ওষুধ খাওয়াতেন। কিন্তু তার বাবাও তিনি দেখলেন পরবর্তী সময়ে কাজ হচ্ছিল না। এরপর আবার ডাক্তার দেখানো হয়, কিন্তু তার অবস্থা আগের মতোই। তো এসব দেখে তাদের এক ভাড়াটিয়া আন্টি আর কি তার বাবাকে বলে যে আপনি মেয়েটাকে একটা কবিরাজ দেখান, দেখেন মেয়েটার অন্য সমস্যা থাকতে পারে। তো তার আব্বু অনেক রাগী মানুষ, সাফ না করে দেন। কিন্তু সেই আন্টি তার অবস্থা দেখে তার দাদিকে নিয়ে এসে অনুরোধ করে। তো অনুরোধের একটা পর্যায়ে তার বাবা রাজি হন। সেদিন বিকেলে সেই আন্টি তার আম্মুকে নিয়ে পাশের এলাকায় একজন কবিরাজের কাছে যান, যে জায়গাটা বর্তমানে জাতীয় নাক কান গলা ইনস্টিটিউট হিসেবে পরিচিত। সেখানে তখন ছোট্ট একটা রিক্সার গ্যারেজ ছিল। সেই গ্যারেজের মহাজন ছিলেন ওই কবিরাজ আঙ্কেল। তো সেখানে যাবার পর তিনি তাকে কোলে তুলে নেন এবং কোলে নিয়েই তার আম্মুকে বলেন যে মেয়েটার তো শেষ করে নিয়ে আসছেন আপনারা কি মানুষ? এটুকু বাচ্চা যার তার কাছে দিয়ে দেন কেমনে আপনারা? তো তার তাকে তার আম্মুর কোলে ফিরিয়ে দিয়ে বলেন যা নিয়ে যান আপনার বাচ্চা, আমি কিছু করতে পারবো না। তো একটু রাগ দেখালে তার আম্মা কান্না করে দেন, বলে দেখেন ভাই, আপনি তো আমার ভাইয়ের মতো, দয়া করে একটু দেখেন যদি কিছু করা যায়, আল্লাহর ওয়াস্তে আমাদেরকে একটু সাহায্য করেন, আমার একটাই মেয়ে। তো এইসব বলে রিকোয়েস্ট করেন, প্রচুর জোরে জবরদস্তি করেন। একটা পর্যায়ে তার অবস্থা আসলেই খারাপ ছিল। তো অনুরোধের এক পর্যায়ে সেই আঙ্কেল রাজি হন, সেই কবিরাজ আঙ্কেল। তিনি আবারও তাকে কোলে তুলে নেন এবং কিছু ঝাড়ফুঁক এবং 1 বোতল পানি আর সরিষার তেল পরা দেন, আর বলে দেন এগুলোকে 7 দিন ফলো করতে এবং তাকে দিয়ে দেন। এভাবে 1 দিন 2 দিন ঝাড়ফুঁক করে 3য় দিন ঝাড়ফুঁক শেষ করে যেদিন তার আম্মা তাকে নিয়ে বাসায় ফিরছিল, তখন এতদিন পর নাকি তার মার কাঁধে মাথা রাখা অবস্থায় তার তোয়ালের ফাঁকা দিয়ে মাথাটা বের করে গাড়ির শব্দ পেয়ে সে এদিক ওদিক তাকাচ্ছিলেন, মাথা নাড়াচাড়া করছিলেন, তার মার দিকে তাকাচ্ছিলেন। তার মা খুব খুশি হয়েছিল যে অনেক দিন পর বাচ্চাটা চোখ মেলল। তো সেদিন যখন তিনি ঘটনা বলছিলেন তখনও তার মায়ের সেই খুশিটা প্রকাশ পাচ্ছিল। তো ঝাড়ফুঁকের 7 দিন পর আল্লাহর রহমতে তিনি পুরোপুরি সুস্থ হন এবং সেদিন ঝাড়ানোর জন্য তার আম্মার সাথে তার আব্বু কবিরাজ আঙ্কেলের কাছে যান এবং সেদিন তার আব্বু আম্মুকে বলেন যে আব্বুকে একজন মহিলা পছন্দ করেন এবং আব্বু এটা জানার পর সেই মহিলাকে ফিরিয়ে দেন। পরে রাগের বশবর্তী হয়ে সেই মহিলা কোনোভাবে তাদের এক ভাড়াটিয়ার মাধ্যমে নখ এবং চুল কালেক্ট করে নেন এবং সেগুলোকে দিয়ে তাদের পরিবারকে বান মারার চেষ্টা করেন। 21 দিনের মেয়াদের বান, যার মধ্যে অলরেডি 14 দিন পার হয়ে গেছিল। কিন্তু আল্লাহর রহমতে সেই লোকের উসিলায় তিনি এই বিপদ থেকে উদ্ধার হন। এটাই ছিল একটা 100% সত্য ঘটনা। মার্জিয়া মেহজাবিন আপু পাঠিয়েছেন। আমরা
ঘটনা এখানেই শেষ করছি না, আমরা আরেকটা ঘটনা আপনাদেরকে শোনাবো। ভোলার চর ফ্যাশন এলাকার একটি ঘটনা। তো জহির যিনি ঘটনা পাঠিয়েছেন তার নাম হচ্ছে জহির, এবং ভোলার চর ফ্যাশন নামের কোনো একটা গ্রামে তিনি বসবাস করতেন। জহিরের পরিবার বলতে তার বাবা এবং বাবার দ্বিতীয় স্ত্রী অর্থাৎ তার সৎ মা পরিবার ভিতরে ছিলেন। জহির গ্রাম থেকে বেশ কিছুটা দূরে একটা বাজারে মিষ্টির দোকানে কাজ করতেন। বাজারটা বাসা থেকে বেশ দূরে এবং যেতে আসতে মাঝখানে অনেকটা পাকা রাস্তা, তারপর একটা বাঁশঝাড়, তার কিছুটা পরে একটা ছোট পুকুর, তারপর বেশ খানিকটা ফাঁকা মাঠের পর তাদের বাড়ি। তো বেশ ঘন ঘন জঙ্গল পার হয়ে যেতে হয় আর কি। জহিরদের বাজারে মিষ্টির দোকান একটা মিষ্টির দোকান হতে সেখানে বৃহস্পতিবারে প্রচণ্ড ভিড় থাকে, বেশ অর্ডার থাকতো। আর যেহেতু মিষ্টিগুলো শুক্রবার সকালে ডেলিভারি দিতে হতো, তাই প্রতি বৃহস্পতিবার জহিরদের বাড়ি ফিরতে বেশ রাত হতো। তো এমন এক বৃহস্পতিবার রাতে কাজ শেষ করে জহির বাড়ি ফিরছিল। হাঁটতে হাঁটতে জহির যখন পাকা রাস্তা শেষ করে বাঁশঝাড়ের কাছে আসে, তখনই জহির দেখতে পায় বাঁশঝাড়ের নিচে সাদা কাফনে মোড়ানো একটা বড় লাশ পড়ে আছে। লাশটা আনুমানিকভাবে বেশ বড়। বাঁশঝাড়ের রাস্তার বেশ প্রশস্ত থাকায় লাশটার মাথা দেখা যাচ্ছিল না। এতটাই বড় ছিল লাশটা, জহির ভয় পেয়ে যায়। তার হাত পা ঠান্ডার অবশ হয়ে আসে। তো ইতোমধ্যে লাশটা ধীরে ধীরে ওর সামনেই নড়তে শুরু করে। এক সময় লাশটা উঠে দাঁড়ায় এবং কাফনের কাপড়টা মুখ থেকে সরে যায়। সরে বেশ খানিকটা নিচু হয়ে জহিরের মুখের কাছে চলে আসে। জহির দেখে সেই লাশটার মুখ একেবারে গলা পর্যন্ত পচে গিয়ে গলে গলে পড়ছে, যেমনটা মোম গলে গলে পড়ে ঠিক সেরকম। চোখের কোটর দুটো একদম ফাঁকা, কিচ্ছু নেই। সেখানে দুটো গর্ত ছাড়া আর কিছুটাই দেখা যাচ্ছিল না। আর এতটাই বাজে গন্ধ আসছিল যে ভয় আর গন্ধে জহিরের দম বন্ধ হয়ে যাওয়ার মতো অবস্থা। অনেক চেষ্টা করেও দোয়া পড়তে পারছিল না জহির। এদিকে লাশটা শুধুই হেসে যাচ্ছিল, কিছু বলছিল না। এভাবে কতক্ষণ সময় পার হয়েছে জহির জানতেন না। হঠাৎ জহির দেখতে পায় একজন খুব সুদর্শন মিষ্টি নুরানি চেহারার মানুষ জহিরের ডান পাশে এসে দাঁড়িয়েছে। তাকে দেখেই সেই লাশটা এক ঝটকায় অনেক দূরে ছিটকে পড়ল। জহির শুধু একবার আল্লাহ বলে চিৎকার দিতে পেরেছে, তারপরে জহিরের আর কিছু মনে নেই। 3 দিন পর জহিরের প্রপার জ্ঞান ফিরে। জানতে পারে সেদিন ভোরবেলা নাকি একদল মাছ বিক্রেতা মাছ কেনার জন্য বাজারের দিকে যাওয়ার সময় জহিরকে পুকুর পাড়ে অজ্ঞান অবস্থায় পায় এবং তারা ধরাধরি করে পরে বাড়ি পৌঁছে দেয়। যেহেতু জহির এই গ্রামের ছেলে আর তাছাড়া ভালো ভদ্র ছেলে হিসেবে সবাই জানে, তাই সবাই ওকে ভালোও জানে এবং সুনামও আছে। তাই ভেবেছিল রাত বিরাতে হয়তো খারাপ কিছু দেখে ফেলেছে, খুবই স্বাভাবিক, ভয় পেতে পারে। তাই জহিরের বাবা এলাকার ইমাম সাহেব দিয়ে জহিরকে ঝাড়ফুঁক করান। মোটামুটি কয়েকদিন জহিরের আর কোনো সমস্যা হয় না। জহির সবাই ভাবে হয়তো আর কোনো সমস্যা হওয়ার চান্স নাই। তাই জহির আবারও তার কাজে ফেরত যায়। বেশ কিছুদিন পার হয়, কয়েক সপ্তাহ। এক রাতে জহির তার ঘরে ঘুমাচ্ছিল। হঠাৎ সে স্বপ্নে দেখে কেউ একজন তার ঘরে প্রবেশ করলো এবং ঠিক তার মাথার কাছে এসে দাঁড়ালো। অবয়বটার হাতে ছিল একটা রুমাল। সে রুমালটা উঁচু করে ধরে কিছু পড়ছিল। জহির অবয়বটার মুখ দেখার জন্য চোখ মিলে তাকায় এবং দেখে এটা আর কেউ না, সেই যে বাঁশঝাড়ে দেখেছিল সেই গলিত লাশটা। আজ তার মুখটা কেমন যেন লোভনীয়ভাবে জহিরের দিকে তাকিয়ে আছে। চোখের মনি না থাকায় সত্ত্বেও তার লোভটা বোঝা যাচ্ছিল বেশ ভালোভাবেই। জহির চিৎকার দিতে যাবে, এমন সময় কিছু বুঝে ওঠার আগেই সে অবয়বটা তার হাতে থাকা রুমাল দিয়ে জহিরের মুখটা চেপে ধরে। নিঃশ্বাস নিতে না পেরে জহির হাত পা ছোটাছুটি করতে থাকে, কিন্তু কিছুতেই নিজেকে ছাড়াতে পারছিল না। কিছুক্ষণ এভাবে রাখার পর অবয়বটা বলে, কি রে, খাওয়াবি নাকি মিষ্টি? না থাক, তোর মিষ্টি খাওয়াতে হবে না, তোর রক্তের তৃষ্ণায় আমি বড়ই পিপাসিত। এটা বলেই অট্ট হাসি হেসে ওঠে। জহিরকে বাইরে ছুঁড়ে ফেলে সে বাতাসে মিলিয়ে যায়। এদিকে জহিরের কানে আজানের শব্দ ভেসে আসে, আবারও জ্ঞান হারায়। সকালে তার বাবা তাকে প্রথমে দেখতে পেয়ে ঘরে নিয়ে আসেন। অনেকক্ষণ মাথায় পানি দেবার পর
জহিরের জ্ঞান ফেরে ঠিকই, কিন্তু সে কিছুই বলে না। কি হয়েছে, কিভাবে ঘটেছে, তার সাথে কেনই ঘটল, সে বাইরে পড়েছিল। জহির একদম চুপ ছিল, একদম। জহির চুপচাপ হয়ে গেল, সারাদিন কোনো কথা বলে না, খায় না, কেবলই তার চোখে মুখে ভয়। ডাক্তার দেখানো হয়, কিন্তু কোনো লাভ হয় না। হঠাৎ জহিরের সৎ মা খুব আগ্রহ নিয়ে কবিরাজ নিয়ে আসেন। প্রতি শনি মঙ্গলবার কবিরাজ এসে জহিরকে নিয়ে কিছু রিচুয়াল করে, আর জহির শুধু চিৎকার করে। দিন দিন জহিরের অবস্থার অবনতি হতে দেখে তাকে জহিরের সৎ মায়ের কবিরাজি চিকিৎসা নিয়ে অতিরিক্ত আগ্রহ দেখে জহিরের বাবার আর ভালো লাগে না। কারণ জহিরের সৎ মা কখনোই জহিরকে আসলে ভালো চোখে দেখেননি। হঠাৎ তার এই দরদটা আসলে তার জহিরের বাবা নিতে পারছিল না। জহিরের বাবা প্রায় 2 মাস গোপনে এদিক সেদিক খুঁজতে খুঁজতে জহিরের একদিন এক আলেমের সন্ধান পান, যিনি তার গ্রাম থেকে 2 গ্রাম পরেই থাকেন। একদিন সন্ধ্যায় জহিরের বাবা তার ছেলে জহিরকে নিয়ে হাঁটতে যাওয়ার কথা বলে সেই আলেমের কাছে যান। যখন তারা ওই আলেমের বাড়িতে পৌঁছান, তখন আলেম সাহেবকে দেখেই 2 মাস পর জহির প্রথম কথা বলে। সে আলেমের দিকে তাকিয়ে বলে, আরে মৌলভী সাহেব যে, আহা, শুধু 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 আপনার চেহারাটা দেখতে হলো। আর তার বাবার দিকে তাকিয়ে বলে, জয়নাল মিয়া, তুই কাজটা ভালো করলি না, শুধু শুধু মৌলভীরে ঝামেলায় জড়াইলি। মৌলভী সাহেব যা শোনেন, আপনি এসব থেকে দূরে থাকেন। কী লাভ অল্প স্বল্প পয়সার জন্য সন্তান হারা হবার। আলেম ধমক দিয়ে বলে, এই বেটা, তুই চুপ থাক, আর বল কেন এই ছেলের পেছনে লেগেছিস, কোন ক্ষতি করেছিস সে তোর। তখন জহিরের ভেতরে থাকা যে তাকে আটকে রেখেছে, তার ভেতরে ঢুকেছিল, আবার বলে ওঠে, তুই কি আমাকে ডেকেছিস? আমি নিজেই তোর জন্য আসলাম, আর তুই আমাকে সম্মান না করে ঝাড়িয়ে দিচ্ছিস। আচ্ছা থাক, তোর ছোট বাচ্চাটার নরম কলিজাটা আমার বেশ ভালো লেগেছে, তাই তোকে আর রাগ দেখালাম না। ওইদিকে হুজুরের রাগে ফেটে পড়ছিলেন, তবুও দাঁতে দাঁত চেপে শুনছিলেন সব। জহির আবার বলল, শোন মৌলভী, এই যে ছেলেটার উপর আমার কোনো রাগ ছিল না, কিন্তু তোরা মানুষটা তো নিকৃষ্ট। শোন, জয়নাল মিয়ার বউ এই ছেলেকে মারার জন্য অমুক কবিরের কাছে যায়, আর সেই কবিরাজকে দিয়ে আমাকে মন খুশি করা ভোগ দেয়, যার মধ্যে এই ছেলেটাও আছে। আমি সন্তুষ্ট হয়েছি জয়নাল মিয়ার বউয়ের ভোগে, তাই আমি কথা দিয়েছি ছেলেকে আমি শেষ করে দেব। এই ছেলে আমার ভোগ, আর আমি কথা রাখবো, তুই কিছুই করতে পারবি না। আমি গেলাম রে, আবার আসবো বলেই জহিরের ভেতর থাকা জিনটা চলে যায়। সেদিন হুজুর পানি পড়া কিছু তাবিজ দিয়ে তাদের বাড়ি চলে যেতে বলেন। জহিরের বাবা মাওলানা সাহেবের হাত ধরে কেঁদে ফেলেন, আর মনে মনে ভাবেন যে তার জন্যই আজ তার মা মরা ছেলেটার এই অবস্থা। মাওলানা সাহেব তাকে সান্ত্বনা দিয়ে শান্ত থাকতে বলেন, কোনো কিছু যেন জহিরের সৎ মা টের না পায় সেটাও প্রপারলি পরিষ্কার বলে দেন, এবং বলেন তিনি রাতে ধ্যানে বসবেন, আগামীকাল কী করা যায় সেটার ব্যবস্থা করবেন। এদিকে জহিরের বাবা যখন জহিরকে নিয়ে বাড়ি ফেরেন, তখন রাত প্রায় 12টার কাছাকাছি। তিনি ঘরে ফিরে যখন জহিরের সৎ মাকে ডাকেন, সে ঘরে ছিল না। জহিরের বাবা তখন ভাবেন হয়তো সে কোনোভাবে সব জানতে পেরে গেছে এবং ভয়ে পালিয়েছে। জহিরের অবস্থা খুব করুণ, এবং ছেলেটা একা একা হাঁটতে চলতে পারছিল না, এতটুকু শক্তি ছিল না। জয়নাল মিয়া ছেলেকে ঘুম পাড়িয়ে দিয়ে চিন্তা করতে থাকে, আগামীকাল কি হবে, কি জানতে পারবে। সেসব ভাবতে ভাবতে একসময় তার তন্দ্রা লেগে আসে। ভোরবেলা গ্রামের লোকজন এসে জয়নাল মিয়াকে ডাকতে থাকেন। জয়নাল মিয়া হকচকিয়ে ওঠেন এবং বাহিরে বের হন। তারপর গ্রামের মানুষ বলে, ভোরবেলা সেই পুকুরের মালিক অজু করতে যায় ও পুকুর পাড়ে যান, গিয়ে দেখেন একটা মহিলা উপুর করা অবস্থায় পুকুরে গেঁথে দেওয়া। পরে আরও কয়েকজনকে ডাকলে তারা এসে কাপড় দেখে বলেন এটা জয়নাল মিয়ার স্ত্রী। জয়নাল মিয়া মানুষজনের সাথে সেখানে যান, গিয়ে দেখেন আসলেই তার স্ত্রীকে কেউ মাথা নিচে দিয়ে একদম বুক পর্যন্ত গেঁথে গেছে। পুলিশকে জানানো হয়, তারা এসে লাশ নিয়ে যায়, কিন্তু কোনো সলিউশন বুঝতে পারে না, যেটা সলিউশন বের করবে কিভাবে। তবে যখন লাশটা কাদা থেকে বের করা হয়, তখন দেখা যায় লাশের মুখের ভেতর একটা পুঁটলি ঢুকিয়ে দেয়া, আর 2 গালে অসম্ভব বড় 2টি হাতের ছাপ ছিল, যেমন কাউকে থাপ্পড় দিলে দাগ পড়ে যায়, ঠিক সেরকম। পুলিশ সেই পুঁটলিটা ফেলে গিয়েছিল। কেন ফেলে গিয়েছিল তারও কোনো কারণ জানা যায়নি।
যাই হোক, সেদিন বিকেলে আলেম সাহেব নিজেই জহিরদের বাড়িতে আসেন এবং তিনি এসে বলেন যে জহিরের সাথে খুব খারাপ কিছু করা হয়ে গেছে, তাছাড়া এমন বাজেভাবে ছেলেটাকে কালো জাদু করা হয়েছে যে এখন জহিরকে বাঁচানো মুশকিল, আর জহির যে পর্যায়ে আছে সেখান থেকে তিনি কিছু করতে পারবেন না। এই কথা শুনে জহিরের বাবা কান্নায় ভেঙে পড়েন এবং আলেম সাহেবকে পুঁটলির কথা বলেন। আলেম সাহেব পুঁটলিটা হাতে নিয়ে কিছুক্ষণ তদবির করার পর পুঁটলিটা খোলেন এবং দেখেন পুঁটলির ভেতর একটা রুমাল, যার 4টা কোণাই কাটা, তার ভেতর কিছু মাটি, নখ, চুল, কিছু শুকনো মাংস, তবে কিসের মাংস তিনি বলেননি, এবং একটা তাবিজ যা ছিল সম্পূর্ণ রক্তে ভেজা। আশ্চর্যের বিষয় হলো এতটা সময় কাদা মাটি পানির নিচে থাকার পরও খোলার পর পুঁটলিটার ভেতরের কিছুতে 1 ফোঁটা পানিতে ভেজানি, আর কাদা মাটি ছিটে ফোঁটাও লাগেনি, সেগুলো 1 ফোঁটাও মানে কাদা মাটি লাগেনি সেগুলোর গায়ে। তো কবিরাজ জহিরকে ঝাড়ফুঁক করে সেদিন পুঁটলিটা নিয়ে চলে যান। 2 দিন পর হঠাৎ জহিরকে খুঁজে পাওয়া যাচ্ছিল না। সারাদিন খোঁজার পর না পেয়ে সবাই যখন বাড়ি ফিরছিল, তখন সেই বাঁশঝাড়ের ভেতর পাওয়া যায় জহিরের ক্ষতবিক্ষত লাশ দেখে মনে হয়েছিল যে কোনো হিংস্র প্রাণী খুবলে নিয়ে খেয়েছে। জহিরের কলিজাটার চোখ উপড়ে ফেলা হয়েছে, বুকের পাঁজরটা থেতলে দেওয়া ছিল, শরীরের বিভিন্ন স্থানে বড় বড় আঁচড়ের দাগ, আঁচড়ে উঠে যাওয়া চামড়া, মাছি ভনভন করছিল সেইটির উপরে। এসব দেখে জহিরের বাবা পাগল প্রায় অবস্থা। পুলিশ এসে জহিরের লাশ নিয়ে যায়। পোস্টমর্টেম শেষ করে 2 দিন পর লাশ ফেরত দিয়ে যায়। লাশ দাফন সম্পন্ন করা হয়। এরপর থেকে অনেকেই জহিরকে দেখতে পেত বাড়ির আশেপাশে, কখনো কান্নারত অবস্থায়। পরে আলেম সাহেবের মাধ্যমে জানা যায় জহিরকে সেই জিনি মেরে ফেলেছে, যাকে তার সৎ মা কবিরাজ দ্বারা জহিরের উপর চালান করেছিল। আর জহির যখন মিষ্টির দোকানে কাজ করত, তখন এক বুজুর্গ জিন সেই দোকানে মিষ্টি কিনতে আসতেন এবং জহিরের আচরণ তাকে বেশ পছন্দ করতেন। জহির যেদিন প্রথম বাঁশঝাড়ে লাশ দেখেছিল, সেদিনই জহিরকে মেরে ফেলত এই শয়তান। কিন্তু ওই বুজুর্গ জিনটার কারণে আসলে মারতে পারে নাই। তিনি অনেক দিন দূরে থাকার কারণে জহিরের খোঁজ নিতে পারেননি। যখন খোঁজ নিতে আসেন, তিনি বুঝতে পারেন জহিরের উপর আরও ভয়ঙ্কর কালো জাদু করা হয়ে করেছে তার সৎ মা। তাই তিনি রাগে ক্ষোভে জহিরের সৎ মাকে মেরে ফেলেন এবং সেই জাদু করা পুঁটলিটা তুলে ফেলেন নষ্ট করার জন্য। কিন্তু নষ্ট করার পর তিনি বুঝতে পারেন জহির ততদিনের ভেতর থেকে শেষ হয়ে গেছে, তাকে আর কিছু করা সম্ভব না। তো এটাই ছিল জহিরের পরিণতি, এবং মার্জিয়া মেহেজাবিন আপুকে তার ঘটনার জন্য অনেক অনেক ধন্যবাদ। আব্দুর রব সাহেবের কথা বলি। আব্দুর রব সাহেবের ঘটনা ইনশাল্লাহ আমরা ঈদে প্রচার করব। তার সাথে কথা হচ্ছিল, আব্দুর রব সাহেবের সাথে কথা বলা অবস্থায় আমি যখন কথা বলছিলাম তখন বাংলাদেশে তাহাজ্জুদের ওয়াক্ত। তো আমি ফোন দিয়েছি, আমি মনে করেছিলাম তিনি সজাগ। আমি যখন ফোন দিয়েছি তখন ফোন ধরলো। তো তিনি বলছিলেন যে তিনি অনেক দূরে আসছেন এবং দূরে আসছেন একটা ছোট জামাত নিয়ে এসছেন, এবং প্রায় 10 জনের জামাত বলতে হচ্ছে একটা মসজিদে তিনি গেছেন, সেখানে একটা মসজিদের উদ্বোধনও হবে। তো মসজিদ যিনি উদ্বোধন করবেন তিনি আমাদের আব্দুর রব সাহেবের মসজিদে প্রায় সময় নামাজ পড়তেন। তাদের গ্রামে একটি নতুন মসজিদ বানানো হয়েছে, সেই মসজিদের উদ্বোধন উপলক্ষে তাকে নিয়ে যাওয়া হয়েছে। তো আমি জিজ্ঞেস করলাম, আপনি তো ফিরবেন কখন? ইলেকট্রিসিটি ছিল না, যেন ঘুম আসছিল না, তো তাহাজ্জুদের নামাজ পড়ছিলেন তিনি। বললো যে ইলেকট্রিসিটি নাকি একদমই থাকছে না বেশ কিছুদিন যাবত। তো উনি আরও 2 দিন থাকবে সে জায়গায়। 2 দিন কেন থাকবেন সেটার জন্য তিনি আমাকে যখন কিছু বলতে যাবেন তখন বললেন যে আসলে আমি আপনাকে কিছু বলতে পারছি না, এই মুহূর্তে আমার ঘরে আমি আর একা নাই, তো আমি আর কিছু না বলি, যদি আপনাকে কিছু বলতে হয় আমি ঢাকায় যেয়ে বলবো, তবে দোয়া করবেন আমার জন্য যাতে আমি আপনাকে ঈদের আগে দিয়ে জিনিসটাকে লিখে পাঠাতে পারি। আসলে লিখে পাঠানোর জন্য 1 নম্বর আমার কিছু রিসোর্সেস দরকার হয়, 2 নম্বর হচ্ছে আমার কিছু সময়ের দরকার হয়। তো আমি কোনোটাই সাথে করে নিয়ে আসিনি। আমি ঢাকায় যে কিছুক্ষণ সময় পাবো তখন আমি যদি লিখতে পারি আমি আপনাকে পাঠিয়ে দেব। তো আমি অনেক জোর জবরদস্তি করি যে তিনি যেন আমাকে এই ঘটনাটা পাঠান, যেটা তিনি দূরে গেছেন একটা জায়গার মসজিদ উদ্বোধনের জন্য। মসজিদ উদ্বোধন বলতে সেই মসজিদটা বানানো শেষ হয়েছে
এবং সেই মসজিদের আশেপাশে কি হচ্ছে বা কিছু হয়েছে কি না সেটার ব্যাপারে তিনি আমাকে কিছুই বলেননি। তবে বলছেন যে ঢাকায় এসে কিছু পাঠাবেন, সেটা ওই এলাকা ঘিরে বা ওই এলাকা রিলেটেড, আমি জানি না কিচ্ছুই। তো আশা করছি ভালো কিছুই পাবো। আসসালামু আলাইকুম ভাইয়া, আমি সাগরিকা। আশা করি তুমি ভালো আছো। তুমি কেমন আছো জিজ্ঞেস করলাম না, কারণ তুমি সবসময় ভালোর দলে থাকো। আজকে যে ঘটনাটা তোমাকে লিখে পাঠাচ্ছি সেই ঘটনাটা ঘটে আমার দাদার সঙ্গে, এবং এই ঘটনা আমাদের পরিবারের অনেকেই জানেন। ঠিক যেভাবে আমি আমার দাদার মুখ থেকে ঘটনাটা শুনেছি সেভাবেই বর্ণনা করার চেষ্টা করছি। অনেক ভাই, আমার দাদা ছিলেন একজন হোমিওপ্যাথিক ডক্টর। তিনি বিভিন্ন জায়গায় গিয়ে বিভিন্ন রোগীদের চিকিৎসা করতেন। ঘটনার সাল 1990। তোমরা জানবে নিশ্চয়ই 1988 সালের একটা বন্যায় খুব ভয়াবহভাবে বিপর্যস্ত হয় পুরো দেশ। এরপরে বিভিন্ন পানিবাহিত রোগে অনেকেই আক্রান্ত হয়। আমার দাদা এবং আমার দাদার আরও এক বন্ধু, তিনিও হোমিওপ্যাথিক ডাক্তার ছিলেন। তারা দুজনই দেশ মাতৃকার সেবা করার জন্য দেশের বিভিন্ন স্থানে ঘুরে ঘুরে চিকিৎসা দিতে শুরু করেন। মূলত তাদের নিজস্ব একটা অ্যাসোসিয়েশনের মাধ্যমেই তারা বিভিন্ন জায়গায় বিভিন্ন সময় চিকিৎসা দিতে যেতেন। ঘটনা 1990 সালের কোনো এক মাসে ঠিক একটা জায়গা থেকে আমার দাদা চিকিৎসা দিয়ে ফিরছিলেন। আমি জায়গাটার নাম এবং তার সঙ্গে জড়িত জায়গাগুলোর নাম সঙ্গতবত কারণেই বলছি না, তবে এতটুকু বলতে পারি ধূপবট ঘাট থেকে নীলগঞ্জর মাঝামাঝি জায়গায় ঘটেছিল এই ঘটনা। অনেক ভাই, সেই সময় এখনকার মতো যাতায়াত ব্যবস্থা না থাকার কারণে আমার দাদাদের চলাফেরা করতে বেশ অনেক সময় লেগে যেত। বিশেষ করে এক জায়গা থেকে আরেক জায়গায় যেতে অনেক লম্বা সময় চলে যেত। যেদিন ঘটনা ঘটে সেদিন আমার দাদা রাত 10টার দিকে তিনি ফিরছিলেন তার কর্মস্থল থেকে বাড়ির দিকে, এবং বাড়িতে আসার জন্য সেই সময় একটা ফেরি পার হতে হতো। ফেরিটার নাম বলছি না, তবে ধূপবট ঘাট নামের ঘাটে ঠিক ফেরিটা ভিড়ত। এখন আর সেই ফেরি সেখানে নেই। যাই হোক, সেখান থেকে নেমে আমাদের বাড়ি পর্যন্ত আসতে সময় লাগতো প্রায় ঘন্টা খানেকের মতো। যদিও সেই ঘাট থেকে আমাদের বাড়ি খুব একটা বেশি দূরে ছিল না। অনেক ভাই, আগেই বলেছি এই সময়ের মতো যাতায়াত ব্যবস্থা সেই সময় ছিল না। রাস্তা ছিল বেশ ভাঙাচোরা, আর পাশাপাশি সেই সময় এই সমস্ত গ্রামের রাস্তা দিয়ে চলতো ভ্যান গাড়ি কিংবা পায়ে ঠেলা বেশ কিছু আলাদা যানবাহন। অনেক ভাই, সেদিন রাতের বেলা আমার দাদার ফিরতে ফিরতে প্রায় রাত 10টা বেজে যায়। ফেরিঘাটের ঠিক পাশে যখন তিনি দাঁড়িয়ে আছেন কোনো একটা গাড়ির উদ্দেশ্যে, তখন তিনি দেখতে পান ঠিক তার উল্টো পাশে একটা ছোট খুপড়ি ঘরের মতো, এবং তার পাশে একটা বুড়ির মতো কিছু একটা হাঁটু গেড়ে বসে আছে। প্রথম দিকে আমার দাদা সেদিকে একদমই লক্ষ্য করছিলেন না। এই রাস্তা দিয়ে আমার দাদার অনেক বছর ধরে চলাফেরার অভ্যেস ছিল, তাই তিনি প্রায় সবাইকেই বা সব কিছুকেই কিছুটা চেনেন। অনেকবার একটু বলে রাখা ভালো, আমার দাদা বেশ অনেকটা জার্নি করে তারপরে ফিরেছিলেন এবং অনেক ক্লান্ত ছিলেন। তিনি চিন্তা করছিলেন যদি সম্ভব হয় আশেপাশের কোনো বাড়িতে আজকে রাতটা থেকে গিয়ে তারপরে বাড়ির উদ্দেশ্যে যাবে, তাহলে বেশ ভালো হয়। অনেক ভাই বলে রাখা ভালো, সেই সময় রাত 10টা মানে অনেক রাত। এখনকার ঠিক রাত 1টা কি 2টা, সেই সময়ে রাত 10টার সমতুল্য ছিল। এই 7-5 ভাবতে ভাবতে আমার দাদা এগিয়ে যান সেই বুড়িটার উদ্দেশ্যে, এবং তার সঙ্গে কথা বলেই আসলে আমার দাদা একটা সমাধান করতে চাচ্ছিল সমস্যার। তিনি যেই বুড়িটার কাছে গিয়ে পৌঁছালেন, তিনি ভালো করে খেয়াল করে দেখলেন প্রায় আধ মরা একজন বুড়ি, ঠিক হিন্দু বুড়ি বোঝা যাচ্ছে, হাতে শাখাবালা নেই, হাতে পুরো শরীরে থান পরা, মাথা গুজে তিনি বসে আছে দুই পায়ের ঠিক মাঝখানে। এত খারাপভাবে তার হাত পা শুকিয়ে গেছে, মনে হচ্ছে অনেক বছর ধরে সে কিছুই খায়নি। আমার দাদা প্রথমে মা বলে তাকে ডাক দেয়, এরপরে আরও 2-4 বার ডাক দেওয়ার পরে তিনি মাথা ঘুরে ওপরের দিকে তাকান। ঠিক মাথা ঘুরে ওপরের দিকে তাকাতেই আমার দাদা তখন বেশ ভয় পেয়ে যায়। মনে হচ্ছিল চোখগুলো তার গর্তে ঢুকে গেছে এবং তার পুরো মুখ ঠিক চামড়ার সাথে লেগে আছে। মনে হচ্ছে
যেন সে অনেক দিন আগেই মারা গেছে। এখন তার সারা শরীরে পচনের রেখা দেখা দিচ্ছে। আমার দাদা যেহেতু হোমিওপ্যাথিক ডাক্তার ছিলেন, তাই তিনি এটাকে রোগ মনে করলেন এবং তিনি রোগীদের সেবা করতে পছন্দ করতেন বিধায় তিনি এখানে ঘৃণা বোধ করলেন না, বরঞ্চ তিনি আবারও জিজ্ঞেস করলেন যে মা, আপনি কি এই বাড়িতে থাকেন? আমাকে একটু জানাবেন, আমি বেশ বড্ড বিপদে পড়ে গেছি। এত রাতে আমার যাওয়ার তেমন কোনো জায়গা নেই, আর কোনো গাড়িও দেখতে পাচ্ছি না। যদি আপনি আমাকে আশেপাশে কোনো বাড়ির সন্ধান বলতেন, তাহলে আমি সেখানে গিয়ে আজকে রাতটা পার করতে পারতাম, কিন্তু সেটা হয়নি। এরপরে যেটা ঘটে তার জন্য আমি একদম প্রস্তুত ছিলাম না। আমি যেটা দেখতে পেলাম তার জন্য আমার দাদা তার জন্য একদম প্রস্তুত ছিলেন না। তিনি যেটা দেখতে পেলেন সেটা হচ্ছে একটু তারপরে তিনি যেটা দেখতে পেলেন যে সেখানে বেশ খারাপ একটা গন্ধর তিনি অস্তিত্ব পেতে লাগলেন এবং তিনি ভাবছিলেন যে এই মুহূর্তে আসলে তিনি কি করবেন। তখন তিনি একটা সিদ্ধান্ত নিলেন যে না, যে কোনোভাবেই হোক অন্ততপক্ষে এইখানে তার থাকা যাবে না, তার এখান থেকে চলে যেতে হবে। তখন তিনি সেখানে গাড়ির জন্য অপেক্ষা করতে থাকলেন। অনেক ভাই, একটু বলে রাখতে চাই, আমার দাদা প্রথমে চিন্তা করেছিলেন যে তিনি সেখান থেকে অবশ্যই থেকে যাওয়ার একটা চিন্তা করেছিলেন, কিন্তু পরবর্তীতে যখন অবস্থা সব কিছুর বাইরে চলে যায় তখন তিনি সেখান থেকে চলে যেতে চান। তিনি অনেকক্ষণ দাঁড়িয়ে থাকার পরে কিছু দূরে তিনি একটা ভ্যান গাড়িকে এসে দাঁড়াতে দেখলেন এবং তিনি মনে সাহস খুঁজে পেলেন। সাহস খুঁজে পেয়ে তিনি সেদিকে এগিয়ে গেলেন এবং সেখানে গিয়ে একটা ভ্যানওয়ালাকে তিনি দেখতে পেয়ে তার মনে হলো যে এবার বোধহয় তার কিছু একটা ব্যবস্থা হবে। ভ্যানওয়ালার সাথে তিনি কথা বলতে লাগলেন এবং এক পর্যায়ে ভ্যানওয়ালা তার নির্ধারিত গন্তব্যে অর্থাৎ নীলুগঞ্জে তাকে নিয়ে যেতে রাজিও হলো। কিন্তু উদ্ভট বিষয় হচ্ছে এই, ভ্যানওয়ালা কোনো কথা না বলে আমার দাদাকে নিয়ে ঠিক সেই বুড়ির সামনে আসলেন। এরপরে সে নেমে সে বুড়িকে সেই ভ্যানে তুললেন। এরপরে তিনি ঠিক আবারও যাত্রা শুরু করলেন। বুড়ি ঠিক ভ্যানের মাঝখানে হাঁটু গেড়ে তখনও বসেছিল। মনে হচ্ছিল আর চোখে সে চারপাশে কিছুটা দেখার চেষ্টা করছে। অনেক ভাই, এতটুকু পর্যন্ত হলেও সবকিছু ঠিক থাকতো। আমার দাদা তখনও ভয় পায়নি। হুট করে বুড়ি কোনো একটা আজব ভাষায় কিছু একটা বলে উঠলেন। আমার দাদা প্রথমে খেয়াল করলেন না, কিন্তু চারপাশ শুনশান নীরবতা হওয়ার কারণে তিনি আবারও সেদিকে ভালো করে কান দিয়ে শোনার চেষ্টা করলেন। তিনি বুঝতে পারলেন কোনো এক অচেনা ভাষায় বুড়ি কিছু একটা বলছে, বিড়বিড় করে কিছু একটা পড়ছে। তখন আমার দাদা সাহস করে সে ভ্যানওয়ালাকে জিজ্ঞেস করলেন যে মাকে নিয়ে কোথায় যাচ্ছেন। তখন ভ্যানওয়ালা তার দিকে তাকিয়ে বললেন যে তিনি একজন অসুস্থ মানুষ এবং তাকে তার নিয়ে যাওয়ার কথা ছিল তার বাড়িতে, তাই তিনি তাকে নিয়ে যাচ্ছেন। এরপরে ভ্যানওয়ালা আবারও তার ভ্যান চালাতে মনস্থির করলেন, কিন্তু আমার দাদার মনের মধ্যে কেমন যেন একটা খটকা লাগা শুরু হলো। প্রথম বিষয় হচ্ছে, এত রাতে এইখানে একজন বৃদ্ধ নারী কেন থাকবেন প্রথম, আর দ্বিতীয়, ভ্যানওয়ালাই বা যদি তাকে নিয়ে যাওয়ার উদ্দেশ্যই হতো তাহলে সেখানে না এসে কারো দূরে গিয়ে দাঁড়ালো। এই সব কিছু সাত পাঁচ ভাবতে ভাবতেই হুট করেই ঠিক সামনে আরও একজন ভদ্রলোককে হাত দিয়ে ডাকতে দেখা গেল। তখন আমার দাদা বেশ ভয় পেয়ে গেলেন। একটু বর্ণনা দিয়ে রাখা প্রয়োজন। সামনে যিনি হাত দিয়ে ডাকছিলেন তাকে দেখতে কিছুটা বাউল ঘরানার মনে হচ্ছিল। একটা গেরুয়া রঙের কাপড় সারা শরীরে জড়ানো, চুলগুলো বেশ জট পাকানো এবং তিনি হাত দিয়ে ভ্যানকে থামানোর ইশারা করছিলেন। ভ্যানওয়ালা মনে হচ্ছিল যে থামাতে চাচ্ছিল না, কিন্তু পরক্ষণেই আমার দাদা ভ্যানওয়ালাকে বললেন যে গাড়িটা থামানোর জন্য, কিন্তু তারপরও মনে হচ্ছিল যে ভ্যানওয়ালা গাড়ি থামাতে চাচ্ছে না। পরে আমার দাদা আরও জোরে ডাক দেওয়ার পরে ভ্যানওয়ালা বাধ্য হয়ে গাড়িটাকে থামালো এবং থামানোর সাথে সাথে সেই গেরুয়া কাপড় পরা ভদ্রলোক একটা মুচকি হাসি দিয়ে কোনো কথা না বলে সেই ভ্যানের উপরে চড়ে বসলো। এই পুরো বিষয়টাই খুব অদ্ভুত মনে হতে লাগলো। আমার দাদা মনে করেছিল যে বোধহয় তিনি কোনো কথা বলার জন্য দাঁড় করাতে চেয়েছেন, কিন্তু তিনি যে হুট করে ভ্যানে চড়ে বসবেন এই ব্যাপারটা আমার দাদা একদমই এক্সপেক্ট করেননি। কিন্তু যেই ঘটনা ঘটার তাই ঘটছিল। আবারও মনে হচ্ছিল কোনো একটা উদ্ভট ভাষায় সেই বৃদ্ধ ভদ্র মহিলা কিছু একটা বলে উঠলেন। এইবার সে বৃদ্ধ
ভদ্র মহিলার কণ্ঠে প্রচণ্ড রাগ এবং ক্ষোভ ঝরে ঝরে পড়ছিল। তখন খুবই অবাক করে দিয়ে সেই ভ্যানওয়ালাও ঠিক অদ্ভুত একটা ভাষায় সেই বৃদ্ধের কথার জবাব দিল। ততক্ষণে আমার দাদার আর কিছু বুঝতে বাকি নয়, যা কিছু ঘটছে সব কিছুই তার আওতার বাইরে। হুট করেই তিনি খেয়াল করলেন যে সেই গেরুয়া ভদ্রলোক তার দিকে আর চোখে তাকিয়ে আছে এবং একটা মুচকি হাসি দিয়ে মনে হচ্ছিল তাকে শান্ত থাকতে বলছিল। ঘুটঘুটে অন্ধকারের মধ্যে চোখ তখন প্রায় অনেকটা শুয়ে গেছে, তার ভেতরেই এই সব কিছু ঘটে যাচ্ছিল। তখনও নীলুগঞ্জ যেতে প্রায় অনেকটা পথ বাকি। তখন আমার দাদা ভাবছিলেন যদি তিনি এখানে নেমে পড়েন তাহলে আশেপাশে কোনো বাড়ি নেই, চারদিকে শুধু খোলা মাঠ, তার বিপদ হওয়ার সমূহ সম্ভাবনা আছে। কিন্তু যদি তিনি ভ্যানে থাকেন তাহলে তার বিপদ সুনিশ্চিত। তিনি 7-5 ভাবছিলেন। হুট করেই সেই গেরুয়া ভদ্রলোক একটা বাড়ির সামনে আসার পরে তিনি সে ভ্যানটা থামাতে বললেন। প্রথমে সেই ভ্যানওয়ালা থামাতে না চাইলেও দ্বিতীয়বার সেই গেরুয়া ভদ্রলোক সে ভ্যানওয়ালার পিঠে হাত দেওয়ার সাথে সাথে সে ভ্যান থামিয়ে দিল। প্রথমে গেরুয়া ভদ্রলোক নামলেন না, তিনি বসে থাকলেন এবং আমার দাদাকে নামতে বললেন। আমার দাদা তখন ঠিক মন্ত্রমুগ্ধের মতোই সেখানে নেমে গেলেন। তিনি আর কোনো কিছু চিন্তা করলেন না। এরপরে সেখানে সেই গেরুয়া ভদ্রলোকও নেমে পড়লেন। কোনো কথা বার্তা না বলে ভ্যান আবারও তার গন্তব্যে ছোটা শুরু করলো। অনেক ভাই একটু বলে রাখা ভালো, যেই জায়গায় নেমেছিল সেই ভদ্রলোক এবং আমার দাদা, সেই জায়গায় বেশ কয়েকটা ঘর বাড়ি ছিল। তখন সেই ভদ্রলোক আরও একটু সামনে এগিয়ে এসে তাকে বলল যে ওই বাড়িতে চলে যান, সেখানে আজকে রাত কাটান, তারপরে বাড়িতে ফিরে যাবেন। অদ্ভুত বিষয় অনেক ভাই বলে রাখা ভালো, আমি যদিও আপনাকে বললাম বাড়িতে ফিরে যাবেন, কিন্তু সেই লোক বলেছিলেন নীলুগঞ্জ ফিরে যাবেন। এরপরে আমার দাদা তখন প্রায় মন্ত্রমুগ্ধের মতোই আর কোনো প্রশ্ন না করে হাঁটতে হাঁটতে সেই বাড়ির দিকে গেলেন এবং গিয়ে সেখানে দরজা খটখট করতেই একজন ভদ্রলোক বের হয়ে আসলেন এবং তিনি খুব অবাক হলেন। পরবর্তীতে আমার দাদা তাকে সবকিছু খুলে বলল এবং খুলে বলার পরে তিনি সবকিছু বুঝতে পারলেন এবং আর কোনো কথা না বাড়িয়ে আমার দাদাকে ঘরে ঢুকতে দিলেন। ঘরে ঢুকেই আমার দাদার মনে হলো সেই লোকটা আসলে কোথায় যাবে। তিনি আবারও দরজার ফাঁকা দিয়ে বাইরে তাকালেন, দেখলেন সেই জায়গা একেবারেই খালি, কোনো কিছুই নেই। যদিও চারপাশে অনেকগুলো যাওয়ার জায়গা ছিল, তাই আমার দাদা ভাবলেন যে কোনো একদিকে হয়তোবা সেই লোকটি চলে গেছে। রাতের বেলা আর কোনো কথা হলো না। দিনের বেলা ঘুম থেকে ওঠার পরে আমার দাদা বিদায় নেওয়ার আগে সেই গৃহস্থলীকে জিজ্ঞেস করলো, আপনি আমাকে রাতের বেলা জায়গা দিলেন কিন্তু কোনো প্রশ্ন করলেন না কেন? তখন তিনি বললেন, আপনি একটা খুব বাজে জায়গায় খুব বাজে সময়ে পৌঁছে গিয়েছিলেন এবং খুব বড় একটা বিপদের সামনে পড়েছিলেন। ঠিক তার কিছু দূর সামনেই ছিল হচ্ছে একটা বড় শ্মশান ঘাট এবং সেই শ্মশান ঘাটে বিগত ঠিক বন্যার পর থেকে অনেকের লাশ পাওয়া গেছে। সেই লাশগুলো বন্যার লাশ ভাবলেও প্রথম দিকে, পরবর্তীতে বোঝা যেত কোনো একটা উদ্ভট কারণে সেখানে মানুষের অর্ধগলিত লাশ পানিতে অনেকদিন পরে ভেসে উঠত এবং কয়েকদিন যাওয়ার পরে এলাকাবাসী বুঝতে পারে যে ঠিক পথিকদেরই এই ধরনের সমস্যা ঘটে এবং এর আগেও তার বাড়িতে 2-4 জন এরকম আশ্রয় নিয়েছে এবং প্রত্যেকেই গেরুয়া পোশাক পরা একজন ভদ্র লোকের কথা বর্ণনা করেছেন, কিন্তু সেই এলাকায় কখনোই সেই লোককে কখনোই দেখা যায়নি। অনেক ভাই এই ছিল ঘটনা। জানি না কতটা গুছিয়ে আপনাকে লিখতে পারলাম, তবে আজও আমার দাদার কাছে আমরা গল্প শুনতে চাইলে তিনি জিজ্ঞেস করেন এই ঘটনাটা আমরা শুনবো কিনা। আমার দাদা বিশ্বাস করেন যে সে গেরুয়া ভদ্রলোকটা তাকে আসলে রক্ষা করেছিলেন এবং সে বৃদ্ধ নারী এবং ভ্যানওয়ালা নিশ্চয়ই তার সঙ্গে খুব বাজে কিছু ঘটনা ঘটাতে পারতেন এবং আমার দাদার এটাও বিশ্বাস যে তারা 3 জনের কেউই মানুষ নয়, তারা 3 জনের কেউই এই পৃথিবীর কেউ নন। যাই হোক অনেক ভাই, ভালো লাগলে গল্পটা পড়ে শোনাবেন। ভালো থাকবেন। ভূত নাইট দীর্ঘজীবী হোক। আমার অনেক অনেক সালাম নেবেন এবং মনে রাখবেন অবশ্যই আমি চাই একদিন আপনাদের স্টুডিওতে এসে এই ঘটনা শেয়ার করতে। আজকের মতো আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম লিসেনার্স, আপনাদের মাঝে খুবই ভয়ঙ্কর একটি ঘটনা এই মুহূর্তে শেয়ার করতে যাচ্ছি। যারা এখন পর্যন্ত ঘটনাটি লাইট অফ করে শুনবেন
আমি মনে করি এই ঘটনা তাদের জীবনের সাথে বাস্তব অভিজ্ঞতার মতো মিলে যাবে। ঘটনাটি একজন ব্যক্তি আমাকে পাঠিয়েছেন এবং এই ঘটনাটি সবার সাথে ঘটে যাওয়ার মতো ঘটনা। এই ঘটনাটি অবশ্যই বাস্তব ঘটনা এবং বাস্তব ঘটনা আসলেই সত্যি সবার মনের মতো হয়। চলুন আমরা দেরি করব না, সরাসরি তার লেখা মেইলে চলে যাব। লিখছেন, আসসালামু আলাইকুম ভাইয়া, আশা করি ভালো আছেন আর আপনি সবসময় ভালোর দলেই থাকেন। আমার জীবনের একটা ঘটনা আপনার সাথে আমি আজ শেয়ার করতে যাব। আপনি যদি ঘটনাটি সিলেক্ট করেন তাহলে আমি অনেক অনেক খুশি হব। ভাইয়া, আমার নাম মোহাম্মদ আব্দুল আলিম। আমি যেই ঘটনাটি বলবো এই ঘটনাটি আমার সাথে ঘটে গিয়েছে এবং এটা সত্য একটি ঘটনা। ভাইয়া, আমার বাসা রাজশাহী বিভাগ, নাটোর জেলা, হালসা বিভাগ 1 নম্বর ওয়ার্ড। চলে যাচ্ছি ঘটনাতে। আমার সাথে ঘটনাটি ঘটে 2020 সালের বর্ষার সময়ে। সে সময় টিপটিপ বৃষ্টি হচ্ছিল আর এই ঘটনাটা মাছ ধরার ঘটনা। আমার বাসা থেকে কিছু দূরে একটা ছোট্ট জোলা আছে, ওইখান থেকেই আমার ঘটনা শুরু। ভাইয়া, আমার মাছ ধরার প্রচুর নেশা ছোট থেকে। অনেক আগে থেকে আমার আব্বুও মাছ ধরতো। সবাই বলে আমি বাপের মতো হয়েছি। আমার মাছ ধরা ব্যাপক নেশা। আমি একদিন ওই রাতের বেলা টিপটিপ বৃষ্টির মধ্যে আমার বাড়ির পাশে যে জোলা আছে, আমি ওই জোলাতে আমার 2 বন্ধুকে ডেকে আমরা একসাথে সেই জোলাতে মাছ ধরতে যাই। আমার বন্ধু বাম পাশে ডান পাশেও আছে এবং আমি মাঝখানে মাছ মারছি। এরকম মারতে মারতে আমরা 3 জন 3 দিকে ভাগ হয়ে যাই। লাইট হাতে ছিল, সবাই দূর থেকে লাইট মেরে আমরা ইশারা করছিলাম যে সবাই ঠিক আছে আমরা। তো আমি কিছুক্ষণ পরে জাল দিয়ে মাছ মারছি, তো বেশ ভালোই মাছ পাচ্ছিলাম। কিছু দূরে একটা বড় রুই মাছ পেয়েছি আমি। তো আমি মাছটা ধরলাম এবং ধরার পরে ব্যাগে রাখলাম। ওরাও মাছ পাইছে যারা আমার বন্ধুর সাথে আসছিল। তো তারা মাছ ধরার পরে আমাকে বলছে, চলো আমরা এখন চলে যাই, অনেক মাছই তো হয়েছে। তো ওই যে মাছ পাইছি আমি, বড় মাছ, আমি ওদেরকে বলিনি। আমি বললাম যে তোমরা যাও, আমি আসতেছি। এটা বলাতে ওরা 2 জন বাসায় চলে যায়। আমি কিছুক্ষণ পরে, মানে আমার খুব তো মাছ ধরা নেশা, আমার ইচ্ছা ছিল যে আমি যে ব্যাগ নিয়ে গেছি ব্যাগ ভরে নিয়ে যাব, আম্মু অনেক খুশি হবে, যেটা বাস্তব। তো এরপরে ওরা চলে যাওয়ার পরে আমি আবার ওই মাছ ধরতে ধরতে বিশাল বড় একটা বোয়াল মাছ পাই, হবে তো 3 কেজি। ওই জোলার মধ্যে এত বড় মাছ আসলে আনবিলিভেবল। তো আমি মাছ ধরার পরে একটু চিন্তা ভাবনা করলাম যে থাক, আর বেশি মাছ না ধরি। এদিকে আকাশের একটু বিদ্যুৎ চমকাচ্ছে, যাকে বিজলি চমকাচ্ছে বলি আমরা, এবং ঝড় ঝড় বৃষ্টি হচ্ছে। তো আমার একটু ভয়ও লাগছে। ওরা চলে গেছে, রাত যে কয়টা বাজে তাও জানি না। আমি 11টার দিকে বের হয়েছিলাম। তো আমি যখন যাওয়ার সময় কেমন যেন আমার ব্যাগটা ভারী ভারী লাগছে। তো মনে করলাম যে মাছ আছে, ভারী তো হবেই। তো গেলাম, মানে আসলে আমার মনটা ভারী হয়ে গিয়েছিল, আমি অনেক ভয় পাচ্ছিলাম। তো ওই দিন রাতে আমার আর কোনো সমস্যা হয়নি, আমি বাসায় গেছি। তো কিছুদিন পর আমার চাচা আমাকে বলল, এই আলিম, তুই কোথায় জানি মাছ ধরতে গেছিলে না? আমরা মাছ ধরতে যাব আজকে বাসায়, কালকে ছুটি আছে অফিস। তো আমি আর আমার চাচা বৃহস্পতিবার রাতে আমরা মাছ ধরতে গেছি ওই বিলে। তো মাছ ধরতে ধরতে হঠাৎ এক সময় দেখি আবার একটা বোয়াল মাছ, বেশি বড় না। ওই মাছ কতই হবে, আধা কেজি ওজন। আমরা 2 জন সেদিন পাইপ দিয়ে মাছ ধরতে গেছিলাম, তখন পানি কম, পাইপ দিয়ে মাছ ধরছি আমরা। হঠাৎ এক সময় দেখি একটা বোয়াল মাছ, বেশি বড় না ওই মাছ। তারপর দেখি কিছু দূরে, ভাই বিশ্বাস করবেন না, কিছু দূরে একটা বিশাল বিশাল সাইজের একটা বড় মাছটা আমরা দেখছি। ওই মাছটাকে আমরা ধরার চেষ্টা করছি, কিন্তু আমরা মাছ ধরতে পারছিলাম না। বোয়াল মাছ যে শৌল মাছের মতো পিছলে যায়, আসলে এটা আমার চাচাও বুঝতেছিল না। অনেকক্ষণ তো ট্রাই করছি। এরকম করতে করতে আমরা যখন বিলের মাঝখানে
চলে গেছি, কখন যে আমরা নিজেও জানি না। ভাইয়া আমার এখানে একটা কথা বলে দেই, আমাদের বিল নাকি কানা ভূত আছে, যা মানুষকে বাড়িতে যেতে দেয় না, শুধু বিলের মাঝে ঘুরায়। এরকম একটা ভূত আছে আমরা শুনেছি। তো আমরা ওই কথা সে সময় মনে করি এবং বিলের মাঝখানে আমরা আটকে যাই। এখন চাচা আমি দুইজন একসাথে মাছ ধরতে গেছি, দুজন একসাথে থাকায় ভয় একটু কম পাচ্ছি। আমি তখন আস্তে আস্তে বলছি, চাচা এই বিলে নাকি কানা ভূত আছে, যে নাকি বাসায় যেতে দেয় না, শুধু ঘুরে ফিরে একই জায়গায় নিয়ে আসে। চাচা বলতেছে, কি বলিস এগুলা, দেখ এই সময় এগুলো বলে। তো আমিও বুঝতে পারছি আমার চাচাও একটু ভয় পাচ্ছে। তো সে সময় আর কি করার, আমি আর চাচা বলতেছি, মাছ তো ধরতে পারলাম না, চলুন চলে যাই। আমরা যেই পিছনে তাকিয়েছি, দেখি ওই আশেপাশে কোনো গাছ নাই, এক হাঁটু পানি, চারিদিকেই খালি পানি, কিছুই দেখতে পাচ্ছি না। তখনই আমার ওই বলা কথার সাথে মিলে গেছে। চাচা বলতেছে, ভাতিজা তুই যেটা বললি ওটাই মনে সঠিক রে আলিম, এখন আমরা কি করব? তখন আমি তো ভয় পেয়ে গেছি, আমি তো ছোট, তো চাচার কাছে দৌড়ে গেছি, চাচা আমার খুব ভয় লাগছে, চাচা আমাকে কি আপনি বাঁচান, আমার বাসায় নিয়ে চলেন, এরকম চিল্লাচ্ছি। চাচা কাছে যে থাম থাম, তো একটু থাম, বুঝতে দে, দর পর। তো সেই সময় চাচা খেয়াল করলো, আমিও দেখতেছিলাম, সামনে ওই বট গাছের মধ্যে হাঁটু পানিতে, বিলের মধ্যে ওই হাঁটু পানিতে একটা বট গাছ, আর সেই বট গাছের উপরে আবছা আবছা কিছু একটা বসে আছেন। বিশ্বাস করেন ভাইয়া, আমি আপনাকে বোঝাতে পারবো না সে সময় আমাদের মনের অবস্থা কেমন ছিল। আমরা চিন্তা করছিলাম কি করব। কিছুক্ষণ পর দেখি ওই বটগাছ থেকে ওই আবছা দেহের মানুষ বলছে, কি রে মাছ ধরতে আসছিস, মাছ কি একাই খাবি নাকি আমাদেরকেও দিবি? তখন আমার চাচা মানে কি করে বুঝতেছে না। আমার চাচা বলতেছে, কে আপনি, কে, কি হয়েছে, এরকম করলেন কেন, পিছনে আমরা কোথায় আছি? তখন ওই আবছা দেহ আবার বলছে, তোরা এখন আমার বাসায় ঢুকে পড়েছিস, তোদের বাইরে যাওয়া শুধুমাত্র আমার উপর নির্ভর করবে, তোরা যত মাছ ধরেছিস সেখানে সব দিয়ে তারপরে চলে যা। তখন চাচা একটু আফসোস করলো যে মাছটা দিয়ে দিব। যখন ব্যাগ খুলে দেখে তখন দেখে সবগুলো মাছ পচে মরে আছে, গন্ধ বেরোইছে। তখন চাচা এরকম দেখে মনে মনে ভাবছে যে দিয়ে যাই। চাচা বলছে, আপনাকে মাছ কি ওখানে যে দিয়ে আসবো না, এখানে রেখে গেলেই হবে? বলছে ওখানে রেখে তুই চলে যা। আমরা তার এই কথা শুনে আর কোনো দিকে না তাকিয়ে সোজা দৌড় দিয়ে বাড়িতে চলে আসি। দৌড়াতে দৌড়াতে পা পিছলে আমরা পড়ে যাই। আর তখন মানে কেমন যেন, মানে আমার জ্ঞান ছিল না আমার পার্সোনালি। সকালে উঠে দেখি আমরা ওই বট গাছের নিচে, যে বট গাছে আবছা দেখছিলাম ওই বট গাছের নিচে আমরা, আর আমাদের মাছগুলো সব নাই। তো যাই হোক, ওগুলো দেখে আমি আর আমার চাচা আমাকে কোলে করে নিয়ে বাসায় আসছে, এবং বাসায় আসার পরে আমাদের শরীরে প্রচুর জ্বর, ব্যথা। আর তারপর আমার বাবাকে আমি সব কিছু খুলে বলি। তখন আব্বু এক হুজুরের সাথে কথা বলে আমাদের বাড়িতে নিয়ে আসে, এবং ওই হুজুর বলেছে আপনাদের ছেলেকে খবিশ জিন ভয় দেখিয়েছে। তখন হুজুর বলে, আর জানি মাছ ধরতে আপনার ছেলে না যায়। কিছু পানি পড়া আর তাবিজ দিয়ে গেলাম, এইটা নিয়মিত আপনারা খাওয়াবেন এবং পড়াবেন। এই ছিল আমার জীবনের ঘটনা। আশা করি পড়ে শোনাবেন। এটা যদি আপনি পড়ে শোনান তাহলে আরও কিছু ঘটনা আপনাকে বলে পাঠাবো। ধন্যবাদ ভাইয়া, আসসালামু আলাইকুম। অনেক সুন্দর ঘটনা বলেছেন, জানি না ঘটনাটা আপনাদের কাছে কেমন লেগেছে। আমরা চলে যাচ্ছি আমাদের পরবর্তী ঘটনাতে। আমি হাবিব বলছি রাজশাহী থেকে। আপনারা অনেকেই মাছ ধরা বা মেছো, পিশাচ এই ধরনের কিছু ঘটনা বা গল্প শুনতে চান। সাম্প্রতিককালের কিছু অভিজ্ঞতা আমার আছে। আমার যেহেতু মাছ ধরার অভ্যাস রয়েছে, বেশ কিছু অভিজ্ঞতা আমাদের রয়েছে এবং প্রায় এগুলোর সম্মুখীন হতে হয়।
তো আমার ছোটকালের একটা ঘটনা আপনাদের সাথে আজকে শেয়ার করব। ঢাকায় যখন থাকতাম, ঢাকা বলতে স্থানটা আমি বলতে চাচ্ছি না, কেননা সেখানে কিছু প্রশাসনিক বিল্ডিং রয়েছে, এখন বিশাল প্রজেক্ট রয়েছে, সেই কারণে আমি জায়গাটার নাম বলবো না। ঢাকার যে কোনো একটা অংশে আজ থেকে প্রায় 30-32 বছর আগের ঘটনা। তখন হচ্ছে একটা সার্টেন অংশ, এটা বিল ছিল, একেবারে পুরো নিচু অংশ, অর্থাৎ মেইন জায়গাটা থেকে প্রায় 10-15 ফিট নিচু। এই অংশটাতে এখন বিশাল বড় একটা আবাসিক প্রজেক্ট আছে, থানা রয়েছে, আরো বহু কিছু রয়েছে। তো সেখানে সে আমলে শ্মশান ঘাট ছিল। যেহেতু আমরা যে অঞ্চলে থাকতাম, যে এলাকায় থাকতাম, তার পাশে একটা বেশ বড় মন্দির রয়েছে, খুব প্রমিনেন্ট মন্দির। তো সেটার যে শ্মশান ঘাটটা, ওখান থেকে প্রায় 300-400 গজ দূরে বিলের মাঝখানে শ্মশান ঘাটটা ছিল। ইন্টারেস্টিং বিষয়, সেই শ্মশান ঘাটের উপরে কিন্তু এখন থানা। যাক, তখন ওই নিচু অংশগুলোতে কিন্তু বাড়ি ছিল। বাড়ি ছিল বলতে অনেকে আপনারা দেখে থাকবেন যে স্ট্রাকচার করে পিলার দিয়ে, দোতলা 3তলা পিলার দিয়ে একদম উপরে বাড়ি করা হতো, অর্থাৎ রোড লেভেলে বাড়ি করা হতো, নিচে দোতলা সমান পিলার থাকতো। বর্ষাকালে যেটা হতো, ওখানে প্রচুর পরিমাণ পানি ঢুকতো। তো যারকম বাড়িতে থাকতেন তারা আসলে যাওয়ার জন্য নৌকায় ব্যবহার করতেন। প্রত্যেকের ব্যক্তিগত নৌকা ছিল ওই সময়, একদম শহরের মধ্যে, কিন্তু নৌকায় করে যেতে হতো। এরকম একজনের বাড়ির কথা বলছি, আমাদের খুব ক্লোজ এক বড় ভাই, ওনার নাম ছিল ফরিদ। উনি এখনো আছেন, ফরিদ ভাই। ওনার সঙ্গে বেশ কিছুদিন দেখা নেই আমার, প্রায় 1 যুগ হয়ে গেল। তো ফরিদ ভাইয়ের বাড়িতে একবার দাওয়াত দেয়, রাতের খাবারের দাওয়াত। তো বাসা থেকে বের হলাম, যাওয়ার পর ফরিদ ভাই নৌকা নিয়ে এসেছেন, নৌকা নিয়ে নৌকাতে উঠলাম। তো নৌকা নিয়ে আগে এগোচ্ছে। আমার বাড়ি থেকে বের হয়ে বিল যেখানে শুরু, সেখান থেকে যেতে 15 মিনিট টাইম লাগে। তো 10 মিনিট নৌকা বাওয়ার পরে তার বাড়ি দেখা যাচ্ছে, কারেন্ট আছে, ইলেকট্রিসিটি আছে, হবে 200 গজ দূরে তার বাড়ি। কিন্তু সেখানে যাওয়ার পর সে যতই নৌকা বাইছে, নৌকা কিন্তু আর এগোয় না, আধা ঘন্টা 1 ঘন্টা হয়ে গেছে, যতই সে ট্রাই করছে, নৌকা আর এগোয় না। তো আমি এক পর্যায়ে ভয় পেয়ে যাই, বয়স কম তখন, সাথে আমার মামাও ছিল। তো তখন ফরিদ ভাই বলে যে ভয় পাওয়ার কিছু নাই, এটা এখানে কমন স্টোরি। বিলে কিছু অশরীরী আছে যারা এরকম নিচ থেকে নৌকা আটকে ধরে। এটা ছিল আমার এই সম্পর্কে জানা প্রথম অভিজ্ঞতা। তখন হয়তো বা 10-12 বছর বয়স। তো এরপর যখন আরেকটু বয়স বাড়লো, তো বর্ষাকালে কিন্তু মাছ ধরার একটা হিড়িক পড়ে যায়। আর আমার হচ্ছে একটা দুর্বলতা আছে, সেটা হচ্ছে বড়শি দিয়ে মাছ ধরার। এরকমই কোন এক বর্ষাকালে ফরিদ ভাই বললো যে নৌকা আছে। নৌকা তখন বড় নৌকা কিনেছে, একসঙ্গে প্রায় 10-12 জন বসা যায় নৌকায়। সেরকম একটা নৌকাতে আমরা চড়ে বসলাম বিকালবেলা, যে একটু বিলটা ঘুরবো প্লাস মাছও ধরবো। তো আসরের পর থেকে মাছ ধরা শুরু হলো বলতে আমার মামা একটা প্রমাণ সাইজের বোয়াল মাছ ধরলেন, প্রায় 3.5 কেজি। তো সেটা দেখে আমরা বেশ খুশি হলাম, উৎফুল্ল হলাম, এবং ভাবলাম মাগরিব পর্যন্ত আমরা মাছ শিকার চালিয়ে যাব। তো মাগরিবের সময় হয়ে এসেছে, এরকম সময় মানে আকাশ গোধূলিতে লালিমা যেটা, সেটা দেখা যাচ্ছে, আজান হবে। ঠিক এই মুহূর্তে কিছু একটা মাছ আমাদের ধরা পড়লো। মাছটা বেশ বড়ই হবে, 8 থেকে 10 কেজি অনুমান। এবং মাছটা আমাদের সাধারণত মাছ খেলিয়ে উঠানো হয়, এরকম একটা বিষয় আছে, মাছটাকে দুর্বল করে উঠানো হয়। এই মাছটা অ্যাকচুয়ালি আমাদের সাথে খেলা শুরু করলো বলতে এটা আমাদের বাড়ির দিকে না নিয়ে, এটা আমাদেরকে বিলের ভেতরের দিকে নিয়ে যাওয়া শুরু করলো। এবং ঘন্টা 1.5 ধরে এটা খেলা হলো। মানে সন্ধ্যা হয়ে গেছে, তখন পুরো অন্ধকার, ঘুটঘুটে অন্ধকার, সন্ধ্যা হয়ে গেছে। মাছ আমরা কোনোভাবেই উঠাতে পারছি না। তো এক পর্যায়ে দেখা গেল যে কিছু একটা শক্ত কিছুর মধ্যে আটকে গেছে।
ইনফ্যাক্ট ওই মুহূর্তে আমরা প্রায় আমাদের পার, যেটা বাড়ির সামনে রাস্তার যে পার ছিল যেখান থেকে বিল শুরু, সেখান থেকে আনুমানিক 3 থেকে 3.5 কিলোমিটার দূরে অলরেডি আমরা, এত দূরে। কিছুর মধ্যে আটকে গেছে বলতে হয়তো বা মাছটা তার গর্ত বা কোনো কিছুর মধ্যে ঢুকে গেছে, এরকম। অনেক টানাটানি করা হলো, অনেক চেষ্টা করা হলো, এবং বইছা দিয়ে দেখা গেল যে সেখানে প্রায় অথই পানি, অ্যাটলিস্ট 10 ফিট পানি। সো নিচে নেমে যে কিছু করা হবে তা, সেটার আর সম্ভাবনা নেই। তো ভালো কথা, আমরা সুতো কেটে দিলাম, মামা সুতো কেটে দিল। কেটে দেওয়ার পরে আমরা এখন বাড়ির দিকে আগাবো। তো অনুমান করে বাড়ির দিকে আগানোর চেষ্টা করছি। ফরিদ ভাই হচ্ছে ভিতরে কুপি ছিল, সে সময় কুপির ব্যবহার ছিল, সো কুপি বের করে কুপি জ্বালিয়ে নিল, আলো মোটামুটি। আর সৌভাগ্যক্রমে আমাদের মাছ ধরার যে ব্যাগটা আছে তার মধ্যে একটা টর্চ লাইট ছিল, সেই সানলাইটের বড় ব্যাটারি দেওয়া টর্চ লাইট, কোনো মতে টিপ টিপ করে জ্বলে আর কি, দেখা যায় মোটামুটি। তো আমরা এগোচ্ছি বাড়ির দিকে। নৌকাটা ঘুরিয়ে বেশি না, একবার বৈঠা মারতেই নৌকাটা কিছুতে আটকে গেল। অথই পানি, কিন্তু মনে হচ্ছে চরে যেরকম আটকে যায় সেরকম আটকে গেছে। আমরা বহুভাবে দেখার চেষ্টা করলাম, কিছুই না, কিন্তু নৌকার এগোচ্ছে না, কোনোভাবেই এগোচ্ছে না, কোনোভাবেই এগোচ্ছে না। তো যা হোক, কি আর করার, খুব দুশ্চিন্তায় পড়ে গেলাম আমরা সবাই। তো এক পর্যায়ে সিদ্ধান্ত নিলাম যে এখানেই বসে থাকতে হবে, কারণ ফরিদ ভাই আমাদেরকে একটু হিন্টস দিলেন যে নিচে হয়তো একই কাজ হয়েছে, কিছুতে অশরীরী কিছু ধরে রেখেছে, কারণ সে তো অভ্যস্ত তার বাড়ি যাওয়ার পথে। একটু সময় দিলাম, তো ভাবলাম যে সময়টা যেহেতু বসে আছে আবার ছিপ ফেলি। তো আবার পানিতে বসে ফেলার পরে, ছিপ ফেলার পরে এবার কিন্তু মাছ হলো। মাছ বলতে রুই এবং মৃগেল। সে অন্ধকারের মধ্যে আমরা প্রায় 1 কেজি থেকে 1.5 কেজি সাইজ, এরকম সাইজের 16 থেকে 17টা মাছ ধরা হলো, প্রায় আধমন মাছ হয়ে গেছে। এরপরে মানে আমরা মোহের মধ্যে পড়ে গেছি যে মাছ হচ্ছে। নৌকাতে এমন কোনো ব্যবস্থা ছিল না যে বড় জাল বা কিছু, তো মোটামুটি এক জায়গায় স্তূপ করে রাখা হয়েছে কোনোভাবে, এবং আমাদের সাথে যে ব্যাগ বা তিরপল বা যেটা ছিল সেগুলো দিয়ে কোনো মধ্যে ঢেকে রাখা হচ্ছে। মাঝে মধ্যে মাছ আওয়াজ করছে, নড়াচড়া করছে, লাফানোর চেষ্টা করছে শুকনোতে থাকার কারণ। তো এক পর্যায়ে ফরিদ ভাই বলে বসলো যে অনেক রাত হয়ে গেছে, কিন্তু আনুমানিক তখন 9:45 বাজে। হ্যাঁ, তখনকার দিনে সেই ক্যাসিওর ঘড়ি ছিল, হাত ঘড়ি, চাপ দিলে লাইট জ্বলতো। দেখা গেলো 9:45 বাজে, তো এখন ফেরা দরকার। তো আরেকটু চেষ্টা করলাম, তো দেখছি যে হ্যাঁ, নৌকো এখন ঠিক আগাচ্ছে। তো আমরা আগানো শুরু করলাম। শুরু করতে করতে যাচ্ছি, প্রায় 20-25 মিনিট আমরা নৌকা বাওয়ার পরে আমরা দেখতে পাচ্ছি এবার যে হ্যাঁ, আরো প্রায় 1 কিলো কি 1 কিলোর কম হবে আমাদের বাড়ির যে জায়গাটা, অর্থাৎ রাস্তার যে কর্নার, সেখানে কিন্তু লাইট ছিল সে সময়। সো দেখা যাচ্ছে বিলের যেখানে শেষে আমরা উঠবো সেই জায়গা দূর থেকে দেখা যাচ্ছে। এরকম জায়গায় চলে আসতে আসতে হঠাৎ করে নৌকো আবার একই অবস্থা, আটকে গেল। একই কাহিনী, আর যাচ্ছে না, নৌকো এগোচ্ছে না। খুব বিরক্তিকর কিন্তু বিষয়। তো এরকম করতে করতে আমরা আবার বিরক্ত হয়ে গেলাম। 15-20 মিনিট বসে আছে, আর ছিপ ফেলার ইচ্ছা নেই। 10টা বাজতে চললো, প্রায় রাত 10টা। তখন যেটা হলো যে বেশ কিছুক্ষণ পর হঠাৎ আমরা দেখলাম যে একজন লোক, পাশ থেকে একজন লোক হেঁটে আসছে পানির মধ্যে। টর্চ মারা হলো, বেশ বেশ বুড়ো বুড়ো শীর্ণকায় দেহের এক লোক, পানিতে কোমর পানি, হেঁটে আসছে। তো হেঁটে আসার পর উনি বললেন যে আপনারা কি মানে আটকে গেছেন, আমি কি ঠেলে দিব? তো বলা হলো হ্যাঁ ভাই, ঠেলে দেন। তো উনি অনেক ঠেলার চেষ্টা করলেন, তো ঠেলে দেখা যাচ্ছে যে নৌকাটা কিছুটা এগোলো আর কি, হয়তো বা তলে কিছু ছিল, এগোনো হলো। তো ওনাকে জিজ্ঞেস করলো যে ভাই আপনি পানিতে কি করছেন, এখানে তো কোমর পানির মতো। বলছে না, আমি তো মাছ টাছ ধরি, এই জন্য এখানে। তো ফরিদ ভাই হচ্ছে খুব বুদ্ধিমান মানুষ, উনি প্রশ্ন করে বসলেন যে কাকা আপনি মাছ ধরেন, তো আপনার ট্যাগ কোথায়? ট্যাগ ওয়ার্ডটা হচ্ছে এরকম যে যারা আগে মাছ ধরতো, কোমরে একটা বাঁশের ঝুড়ি থাকতো, যদি কুচ দিয়ে বা হাত দিয়েও মাছ ধরতো। আগেকার দিনে অনেকে ছিল হাত দিয়ে মাছ ধরতো বিভিন্ন গর্তে গর্তে। কোমরে একটা বাঁশের ঝুড়ি থাকতো ঢাকনা সহ, যার মধ্যে মাছগুলো রাখা হতো। তাকে প্রশ্ন করলেন কাকা আপনার ট্যাগ কোথায়? তো উনি বললেন যে বাজান ট্যাগটা তো হারাই গেছে, আসতে যেয়ে কিছুতে একটা বেঁধে ছিল, যে ট্যাগটা পানিতে হারাই গেছে। উনি আর ওটা উঠাতে পারেন নাই, সাথে কুপিক ছিল না বা লাইটের ব্যবস্থা ছিল না, এই কারণে। তো যাক, বলা হলো যে ঠিক আছে কাকা বাড়ি কোন দিকে? তো বলছে এই তো সামনেই, ওইদিকে বিলেই যে উঠবো ওই পার দিয়েই। তো ওনাকে বলা হলো কাকা চলেন
মানে উঠে পড়েন নৌকায়, আগোই। তো আমরা আবার উনাকে উঠিয়ে নিয়ে আগানো হলো। ইন্টারেস্টিং বিষয়, এবার নৌকা চলছে ফুল স্পিডে, অর্থাৎ আমরা এগোচ্ছি, দূরত্ব আর কভার হচ্ছে না, আমরা নৌকা বেয়ে চলেছি, প্রায় আধা ঘন্টা হয়ে গেছে, টাইম ঠিক দেখা হলো আধা ঘন্টা পার হয়ে গেছে, কিন্তু সেই যে আলো দেখতে পাচ্ছি আমরা, ওই পর্যন্ত আমরা আর পৌঁছাতে পারছি না, কোনোভাবেই পৌঁছাতে পারছি না। তো তখন যেটা করা হলো সেটা হচ্ছে আবার দেখা হলো, বিষয়টা বোঝার চেষ্টা করা হলো। সমস্যা হচ্ছে যে একে তো অন্ধকার, কুপির তখন তেলও শেষ হয়ে এসেছে, আর এদিকে টর্চ লাইটের অবস্থাও ভালো না। তো তখন যেটা করা হলো, অনেক কিছু বোঝার চেষ্টা করা হলো, নিচে কিছু আছে কিনা, না সবকিছু ঠিক। তো তখন আবার এই মুরব্বী বললেন যে আপনারা বসেন, আমি নৌকাটা টেনে নিয়ে যাচ্ছি। তো নৌকাটা উনি নেমে হাত দিয়ে ধরে গুণ টানার মতো হাঁটতে হাঁটতে টানতে টানতে গেলেন। অদ্ভুত বিষয়, আমরা একটা জিনিস দেখলাম যে কিছু দূর যাওয়ার পর একটা ট্যাগ পড়লো। এই ট্যাগ হচ্ছে একটা ঢিপি, যে ঢিপির মধ্যে কিছু লোক বসে আছে, ওনারা হালকা আগুন জ্বালিয়ে, এটা কিন্তু আমরা এর আগে দেখিনি, বিকজ আমাদের ডিস্টেন্সটা, যে পাড়ের ডিস্টেন্সটা দূর থেকে লাইট ততক্ষণই আছে, কিন্তু হঠাৎ করে কোত্থেকে যেন একটা ট্যাগ, মানে একটা ঢিপি উদয় হলো, যেখানে 5-6 জন লোক বসে আছে, এবং ওনারা বসে হালকা কিছু আগুন জ্বালিয়ে আগুন পোহাচ্ছেন। মজার বিষয়, তখন কিন্তু শীতকাল না, কিন্তু তারা আগুন পোহাচ্ছেন বসে বসে। তো ওই মুরব্বী ওরা বললেন যে তোরা এখানে এখনো আছিস, বাড়ি যাবি না? তো ওরা বললো যে না, আমরা এখনো বাড়ি যাইনি, কিছুক্ষণ পরে বাড়ি যাব। তো তুই কোথা থেকে আসলি? ওই যে সামনে গেছিলাম। মুরব্বী ওদের সাথে কথা বলা শুরু করলো, পানিতে দাঁড়ানো অবস্থা, এক হাতে নৌকা, আমাদের মাথা ধরা নৌকার গোলই, আর এদিকে উনি কথা বলছেন ওখানে। তো তখন বললো যে কিছু খাবার টাবার আছে নাকি, তোদের কাছে যদি কিছু খাবার টাবার থেকে থাকে, এই যে আমার সাথে এরা আছে, খাওয়া দাওয়া করেই যাক। তো বললো যে হ্যাঁ, কিছু হালকা পাতলা খাবার আছে, ওই মিস্টার কুকি বিস্কুট, ইন্টারেস্টিং, মিস্টার কুকি আছে বললো। তো যাই হোক, নামলাম, নেমে আমরা একটু বসলাম 10 মিনিট ওখানেই ঢিপির উপরে। অনেকক্ষণ নৌকায় থেকে একটু শরীরটা কেমন যেন ম্যাচ ম্যাচ হয়ে গেছিল ওইভাবে বসে থেকে। তো একটা জিনিস খেয়াল করলাম, এরা যে আগুনটা জ্বালিয়ে রেখেছে, আগুনের না কোনো তাপ নেই, এটা আমরা অনেকেই খেয়াল করলাম। রাত বাজে তখন 12:15, টাইমটা তখন হয়ে গেছে 12:15। ফরিদ ভাই কিন্তু খুব বিচক্ষণ মানুষ, সে কিন্তু সবকিছু ট্র্যাক রাখছে এবং আমাদেরকে বলছে। রাত তখন বাজে 12:15, এবং ওরা আগুন জ্বালিয়ে যে আগুন পোহাচ্ছে, আগুনের কোনোই তাপ নাই, এবং সবাই কিন্তু আমরা একে অপরের দিকে, চেহারার দিকে তাকাতে দেখলাম। পরিস্থিতিটা কিন্তু ভালো না, কারণ হিসাবে যে ডিস্টেন্সটা পানির মধ্যে, আমরা কিন্তু ইনফ্যাক্ট এখন শ্মশান ঘাটের মধ্যে আছি। তো বিস্কুট দেয়া হলো, দেওয়ার পরে যেটা হলো সেটা হচ্ছে যে ওই মুরব্বী যে ছিল, সে বললো যে আমার তো খুব খিদা পেয়েছে, আমার তো বিস্কুটে হবে না, অন্য কিছু খাবার আছে নাকি। তো বাকিরা বললো যে দেখ আশপাশে খুঁজে দেখ, কোনো খাবার টাবার পাস কিনা। তো মুরব্বী তার মতো করে মাটির মধ্যে কি কি যেন খুঁজতে লাগলেন। তো যাক, আমরা এর মাঝে কথা বলছি যে অনেক রাত হয়ে গেছে, আমাদের তো হয়তো খোঁজাখুঁজি করবে, কারণ অনেক আগে আমরা বেরোচ্ছি, আমাদের তো এত রাত পর্যন্ত বাইরে থাকার কথা না। এক পর্যায়ে আমরা খেয়াল করলাম যে এই যে মুরব্বী আছে, সে মুরব্বী আমাদের নৌকায় উঠে কিছু না কিছু একটা করছে, কি যেন খুঁজছে বা কিছু একটা করছে। একটু পরে ফরিদ ভাইয়ের হাতে টর্চ লাইট, ফরিদ ভাই যেটা করে ডাইরেক্ট টর্চ লাইটটা মেরে বসে, এবং টর্চ লাইট মেরে মানে মারার পরে আমরা যেটা দেখি, এটা অ্যাকচুয়ালি বিভৎস না, এটাই হচ্ছে এই ঘটনাটার খুব ইন্টারেস্টিং পয়েন্ট। উনি যেটা করছিল, উনি হচ্ছে হাঁ করে মুখে একটা মাছ ভরেছে, পুরা মাছ, এবং মাছের লেজটা মুখ থেকে বের হয়ে আছে এবং লেজটা নড়ছে, ওনার গলা এভাবে ফুলে আছে। মানে একটা আস্ত মাছ যদি আপনি একজন মানুষের মুখে ভরেন, একটা 1 কেজি থেকে 1.5 কেজি সাইজের মাছ, সেটা কিন্তু বেশ মোটা, প্রায় 1 বিঘা মোটা হবে। তার গলা দিয়ে অর্ধেক নেমে আছে ভিতরে, মুখ এরকম ফোলা, গলা দিয়ে এরকম উঁচু, মাছটা লেজ নাড়ছে, এবং এভাবে মুখ হাঁ করলে মানুষের চোখও কিন্তু বিভৎস রকম বড় হয়ে যায়। এইটা দেখার পরে হচ্ছে আমরা প্রচন্ড রকম ভয় পেয়ে যাই, সবাই ধরফর করে আমরা উঠে দাঁড়াই, এবং দাঁড়িয়ে দেখি যে আমরা যে কজন দাঁড়িয়েছিলাম, আমরা প্রত্যেকে পানির মধ্যে দাঁড়ানো। এটা ফিল করার পরে মানে আমরা হচ্ছে আকাশ থেকে পড়েছি,
আমরা কোন দিকে দৌড়াবো, কোথায় দৌড়াবো, কি করব সেই কিছুই বুঝতে পারছিলাম না। আমরা কোনো মতে আল্লাহর নাম নিয়ে সবাই মিলে একজন আরেকজনের হাত ধরে আমরা যেটা করি, আমরা নৌকার দিকে দৌড় দিই। এবং ফরিদ ভাই বলে আল্লাহু আকবার বলে বসে বলে যে ধর। দিক বিদিক জ্ঞান শূন্য, আমি তো বয়সে তখন ছোট, আমি মামার হাত খামচে ধরে আছি। সবাই মিলে আমরা সেই নৌকার দিকে, নৌকাটা প্রায় 10 থেকে 12 হাত দূরে, সবাই মিলে কোনো মতে আমরা নৌকার দিকেই যাই সাহস করে। এবং মজার বিষয়, ওই মুরব্বী যে বসেছিল, মুরব্বী খুব সুন্দর মতো মানে খিলখিলি একটা হাসি দিয়ে আরো দুটো মাছ হাতে নিয়ে আমাদের দেখাচ্ছে, তোরাও খাবি। কিরকম যে ভয়াবহ অভিজ্ঞতা, এটা আপনারা যদি না সামনে চোখে দেখেন আপনারা এটা ফিল করতে পারবেন না। আমরা যখন কাছাকাছি চলে এসেছি, 1-2 হাত নৌকার কাছাকাছি, এই পানির মধ্যে মানে কোমর পানির মধ্যে কোনো মতে ঝাপাঝাপি করে চলে এসেছি, তখন এই লোকটা না লাফ দেয় পানির মধ্যে। ডুব সাঁতার যেরকম একদম জাম্প করা, এই দুটো মাছ নিয়ে লাফ দেয়। আমরা কোনো মতে নৌকার কাছাকাছি এসে নৌকাতে উঠি এবং উঠে ততক্ষণে ফরিদ ভাইয়ের টর্চ লাইট হচ্ছে পানিতে ভিজে গেছে এবং টর্চ লাইট আর জ্বলছে না। কোনো মতে নৌকায় উঠে বসি এবং উঠে বসে আল্লাহর নাম নিয়ে দোয়া পড়তে শুরু করি। পরিস্থিতি কি হলো, নিচ থেকে কেউ আবার আমাদের টান দিয়ে ধরে কিনা, বিভিন্ন রকম কৌতূহলী জিনিস আমাদের মনে আসছে। আমরা দোয়া কালাম পড়ছি। আমার মামা যেটা করে সেটা হচ্ছে আয়াতুল কুরসি পড়ে সবার শরীর বন্ধ করে দেয়। এবং আমরা এরপর একটা জিনিস খেয়াল করি, মানে আবহাওয়াটা কেমন জিনিস স্বাভাবিক হয়ে আসতে থাকে। তখন আমরা খেয়াল করি যে হ্যাঁ, আমাদের বাড়ির যে লাইটটা ছিল, অর্থাৎ রাস্তার কর্নারের যে লাইটটা, সেটা মোটামুটি 700-800 গজ দূরেই হবে। কোনো মতে হচ্ছে আমরা সাহস করে এরপর নৌকাটা বেয়ে যত তাড়াতাড়ি সম্ভব নিয়ে আসি, তাও প্রায় 20-25 মিনিট সময় লেগে যায়। এসে নৌকাটা কোনো মতে ঘাটে বেঁধে আমরা উপরে উঠে দাঁড়াই। ততক্ষণে দেখছি যে ওখানে আসলে অনেকে দাঁড়িয়ে আছে, বাড়ির লোকজন সবাই খোঁজাখুঁজি করেছে, আমাদের সবাই দাঁড়িয়ে আছে। তো লাইট ছিল সবার হাতে, এমনিতেও স্ট্রিট লাইট আছে রাস্তায়, লাইট দিয়ে সবাই মারছে। তো আমরা উঠে সবাই একটা জিনিস খেয়াল করার চেষ্টা করি। ইনফ্যাক্ট ফরিদ ভাই কিন্তু এই জিনিসগুলোর সঙ্গে সামহাও খুবই পরিচিত ছিলেন। উনি উঠেই বলেন যে এই মাছগুলা দেখতো। আমরা উঠে আবার সবাই কোনো মতে, সাথে লোকজন আরো ছিল 10-15 জন দাঁড়িয়ে আছে, আমাদের বাড়ির লোকজন, সবাই মিলে টর্চ লাইট মেরে দেখে যে ওখানে যতগুলা মাছ আমাদের ছিল তার মধ্যে 80% মাছ নাই, আঁশ পড়ে আছে এবং 2-3টা মাছের মাথা আছে, মানে সরি মাথা নেই এবং বডিটুকু আছে, মানে কেউ যেন কামড় দিয়ে খেয়েছে, মাথাটা কামড় দিয়ে খেয়েছে। তো এরপরে হচ্ছে আমরা কোনো মতে সবাই বাড়ি ফিরি। পাশেই যে ঘাটটা ছিল, ঘাটলার পাশেই হচ্ছে সে এলাকার বেশ বড় মসজিদ। হুজুরকে ডাকা হলো, আমাদের সবাইকে দোয়া দরুদ পড়িয়ে মোট কথা তেল পড়া দেওয়া হয়। আমরা তেল পড়াটা গায়ে দিই। আমাদের তেমন কোনো অসুস্থতা বা কোনো কিছু হয়নি আল্লাহর রহমতে, কিন্তু আমাদের মধ্যে অনেকেই, ওখানে যারা ছিলেন অনেকেই আমরা প্রায় বছর খানেক একটা জিনিসে ভুগেছি। সেটা হচ্ছে আমরা প্রায় দুঃস্বপ্ন দেখতাম। এটা কোনো গায়েবী বা ভৌতিক কোনো এফেক্ট আছে কিনা এটা আমি বলতে পারবো না, তবে এতটুকু আমরা জানি যে আমরা এতটা শকড ছিলাম। আমরা প্রায় দেখতাম ওটা, যে মুখের মধ্যে অর্ধেক মাছ ভরা, মাছের লেজটা নড়ছে, গলা এরকম মোটা হয়েছে, চোখ বড় বড় এবং লেজ নড়ছে, এবং সে এইভাবেই গুঙিয়ে হাতে মাছ নিয়ে বসা, বলছে আরো খাবি, এরকম মানে কথাটা ছিল এরকম যে গোঙানো ভাষায়, আরো খাবি, অনেকে শুনতো তোরা খাবি, এই টাইপের আসলে ভয়েসটা। আল্লাহর মতো এরকম 1 বছর আমরা ভুগি আর কি সবাই, এরপরের কোনো সমস্যা হয়নি। এটা ছিল আমার ভৌতিক অভিজ্ঞতার লাইফের প্রথম, মাছ ধরতে যাওয়ার প্রথম একটা অভিজ্ঞতা, যেটা আমরা চাক্ষুষ দেখেছি। তো পরবর্তীতে ফরিদ ভাইকে আমি বিভিন্ন সময় বা মামা বিভিন্ন সময় গুতাগুতি করতো যে তুমি আর কিছু দেখেছো, এরকম কি তোমার হয়? তো ফরিদ ভাই খালি হাসতো আর বলতো যে মামা বাড়ি এমন জায়গায় করেছি, ভূত তো কম জিনিস, এর চেয়ে আরো বড় জিনিসও মাঝে মধ্যে দেখতে হয়। ব্যাপার না, শরীর বন্ধ করে নিই, প্রতিদিন রাতে যখন বাড়ি যাই তখন কিছু না কিছু ঘটেই যাওয়ার পথে। তো এই ছিল আমার একটা অভিজ্ঞতা। জায়গাটার নাম বলতে পারলে খুব ভালো হতো, কিন্তু সঙ্গত কারণে আমি জায়গাটার নাম বলছি না।
ঢাকা শহরের প্রাণকেন্দ্রে জায়গাটা, একেবারে প্রাণকেন্দ্রে। তো আশা করি ঘটনাটি ভালো লেগেছে। ভৌতিক অভিজ্ঞতা সবারই ভালো লাগে, কিন্তু আমি আশা করি এবং দোয়া করি যে কারো যেন সামনাসামনি এরকম কোনো অভিজ্ঞতা না হয়। আরো স্টোরি আমি আস্তে আস্তে বলবো আপনাদেরকে, আমার যথেষ্ট এরকম স্টোরি এবং অভিজ্ঞতা রয়েছে। আসসালামু আলাইকুম ভাইয়া, কেমন আছেন? আশা করছি ভালো আছেন এবং ভালো দলে আছেন। চলুন ভাইয়া কথা না বাড়িয়ে ডিরেক্ট আমরা ঘটনা শুরু করি। তাবলিগ জামাতে যারা বের হন তারা জানেন রাতের সফরে অনেক অদ্ভুত ঘটনাই ঘটে। কখনো নির্জন মসজিদ, কখনো ফাঁকা রাস্তা, আবার কখনো এমন কিছু যার ব্যাখ্যা মানুষ দিতে পারে না। আজকের ঘটনা পাঠিয়েছেন একজন ভাই, যিনি 40 দিনের জামাতে গিয়ে এমন একটা রাত পার করেছিলেন যার কথা তিনি আজও পুরো বলতে পারেন না। কারণ তিনি বিশ্বাস করেন সেদিন রাতে তারা মসজিদে একা ছিলেন না। আজকের গল্পটা একটু মন দিয়ে শুনুন, কারণ এটা শুধু ভয়ঙ্কর না, এটা একটা সতর্ক বার্তাও বটে। আজকের ঘটনা আমার কাছে পাঠিয়েছেন মৌলানা ফয়সাল সাহেব, রাজশাহী থেকে। সাল তখন 2018। তিনি লিখেছেন, আমি তখন 40 দিনের তাবলিগ জামাতে বের হয়েছিলাম। আমরা মোট 7 জন ছিলাম। এক জেলা থেকে আরেক জেলায় ঘুরে ঘুরে দাওয়াতের কাজ করতাম। একদিন বিকেলে আমরা খুব একটা দূরের গ্রামের মসজিদে পৌঁছাই। গ্রামটা অনেক নির্জন ছিল, চারপাশে ধান ক্ষেত, দূরে কয়েকটা বাড়ি ছিল এবং মসজিদটাও ছিল অনেকটাই পুরনো। আমরা মাগরিবের পরে তালিম করলাম। কিছু স্থানীয় মানুষও সে তালিমে বসেছিল, সময় দিয়েছিল। কিন্তু একটা বিষয় খেয়াল করলাম, এশার নামাজের পর গ্রামের সবাই দ্রুত চলে গেল, যেন কেউ মসজিদে থাকতে চাইল না। আমাদের আমির সাহেব একজন বৃদ্ধ লোককে জিজ্ঞাসা করলেন, ভাই, এই লোকগুলো এত তাড়াতাড়ি এখান থেকে যাচ্ছে কেন? সেই বৃদ্ধ লোকটা কিছুক্ষণ চুপ থেকে বলল যে ফজরের আগের সময়টা এই মসজিদের জন্য ভালো নয়। আমরা ভেবেছিলাম হয়তো গ্রামের কুসংস্কার হতে পারে। রাতে সবাই ঘুমানোরও প্রস্তুতি নিচ্ছিল। ঠিক তখন মসজিদের ইমাম সাহেব খুব আস্তে বললেন, রাতে যদি কেউ দরজায় নক করে, কেউ একা গিয়ে দরজাটা খুলবেন না। তো এই কথা শোনার পরে আমার শরীরটা অন্তত কেমন জানি ঠান্ডা হয়ে গেল, কারণ উনি কথা বলার সময় খুব ভয় পেয়েছিলেন। যাই হোক, রাত তখন প্রায় ঠিক 2টা, সবাই ঘুমিয়ে আছে। হঠাৎ মসজিদের প্রধান দরজায় শব্দ হলো ঠক ঠক করে। আমি উঠে বসে গেলাম। দেখি আমার পাশে আরও 2 জন জেগে আছে। আবার শব্দ, কিন্তু এবার আগের তুলনায় একটু জোরে হচ্ছে, ঠক ঠক। তারপর বাইরে থেকে একটা গলা আসলো, আমি মুসাফির, দরজা খোলেন। গলাটা খুব ক্লান্ত শোনাচ্ছিল, যেন অনেক দূর থেকে আসছে। আমাদের একজন ভাই দরজা খুলতে উঠলেন, কিন্তু আমির সাহেব তাকে থামালেন। তিনি জিজ্ঞাসা করলেন, কে আপনি? বাহির থেকে কয়েক সেকেন্ড চুপ থাকার পর উত্তর এলো, আমি নামাজ পড়ব। আমির সাহেব বললেন, ফজরের সময় তো এখনো হয়নি। বাহিরের গলাটা এবার একটু বদলে গেল, গভীর ভারী। বললেন, আমি অনেক দূর থেকে এসেছি। আমার বুক ধরফর করতে লাগলো, কারণ দরজার নিচ দিয়ে দেখা যাচ্ছিল বাইরে কেউ দাঁড়িয়ে আছে, কিন্তু তার ছায়া ছিল অস্বাভাবিক লম্বা। আমির সাহেব ধীরে ধীরে কালেমা পড়তে শুরু করলেন। আমরাও পড়তে লাগলাম। হঠাৎ দরজায় প্রচণ্ড আঘাত করলো, ধাম ধাম করে শব্দ হলো, যেন পুরো মসজিদটাই কেঁপে উঠল। তারপর বাহির থেকে খুব ধীরে একটা কথা এলো, দরজা না খুললে আমি কিন্তু নিজেই ভেতর ঢুকব। তারপর
আমাদের একজন সাহস করে জানালার ফাঁক দিয়ে দেখলেন বাইরে আসলে কি আছে কে আছে, আর সঙ্গে সঙ্গে তিনি পিছিয়ে এসে বসে পড়লেন, মুখ সাদা। আমরা জিজ্ঞাসা করলাম, ভাই আপনি কি দেখলেন? তিনি কাপা গলায় বললেন, ওটা মানুষ না। এমনটা শোনার পরে আমার শরীর ঠান্ডা হয়ে গেল। ঠিক তখন মসজিদের পেছন দিক থেকে আজানের মতো শব্দ আসতে লাগলো, কিন্তু সেটা আজান ছিল না। শব্দ ছিল অনেক উল্টো এবং বিকৃত, মনে হচ্ছিল কেউ আজানের নকল করেছে। হঠাৎ করেই মসজিদের সমস্ত লাইট নিভে গেল, পুরো মসজিদটাই অন্ধকার হয়ে গেল। তারপর আমরা স্পষ্ট শুনতে পেলাম কেউ মসজিদের ভেতরে হাঁটছে থাপ থাপ করে, কিন্তু দরজা বন্ধ ছিল, তাহলে ভেতরে কীভাবে আসলো? আমার নিঃশ্বাস ভয়ে বন্ধ হয়ে আসছিল। আমির সাহেব জোরে জোরে সূরা বাকারার কিছু আয়াত পড়তে শুরু করলেন। ঠিক তখন একটা ঠান্ডা বাতাস পুরো মসজিদের ভেতর দিয়ে বয়ে গেল, আর আমরাও অনুভব করলাম আমি অনুভব করলাম যে কেউ আমার পিছনে দাঁড়িয়ে আছে। আমি ধীরে ধীরে পিছন তাকালাম, আর যা দেখলাম তা আমি এখনো ভুলতে পারিনি। একজন লম্বা মানুষ, সাদা পাঞ্জাবি পরা, কিন্তু তার মুখ ছিল পুরোটাই কালো, চোখ দুটোও জ্বলছিল। সে খুব ধীরে বলল, তোমরা এখানে কেন এসেছো? আমি ভয়েতে কথা বলতে পারছিলাম না। আমির সাহেব জোরে বললেন, আল্লাহর ঘরে আল্লাহর কথা বলতে আসছি। হঠাৎ লোকটা অদ্ভুতভাবেই হাসতে শুরু করলো। তার হাসির শব্দ পুরো মসজিদে প্রতিধ্বনি হচ্ছিল। তারপর সে ধীরে ধীরে পিছনে হাঁটতে হাঁটতে অন্ধকারে মিলিয়ে গেল, আর ঠিক সেই মুহূর্তেই ফজরের আজান শুরু হয়ে যায়, আসল আজান। আর সব কিছু একদম চুপচাপ হয়েছিল। ফজরের পর আমরা গ্রামের মানুষদের পুরো ঘটনা খুলে বললাম। তখন গ্রামের এক বৃদ্ধ লোক কেঁদে ফেললেন। তিনি বললেন, অনেক বছর আগে এই মসজিদের একজন মুয়াজ্জিন, যিনি রাতে এখানে একা থাকতেন, একদিন ফজরের আগে দরজা খুলে তিনি নিখোঁজ হয়ে যান। তারপর থেকে মাঝে মাঝে ফজরের আগে কেউ দরজা নক করে। আমাদের শরীর কাঁপছিল। আমরা সেদিন ওই গ্রাম ছেড়ে চলে যাই। কিন্তু সবচেয়ে ভয়ঙ্কর ব্যাপার হলো, এর কয়েক মাস পর আমি আরেক জেলায় জামাতে ছিলাম। সেখানেও রাত প্রায় 2টা বাজে। হঠাৎ মসজিদের দরজায় আবারও একই শব্দ হলো, ঠক ঠক করে। তারপর সেই একই গলা, আমি মুসাফির। দরজা খোলেন। যাই হোক, যারা অডিয়েন্স আছেন এখানে, আপনাদেরকে বলবো, রাতের অন্ধকারে সব ডাকের উত্তর দিতে নেই, আর সব মুসাফির মানুষও হয় না। আজকের গল্পটা আপনাদের কেমন লাগলো আপনারা অবশ্যই কমেন্ট করে জানাবেন, এবং যদি আপনাদের সঙ্গে এমন কোনো ঘটনা ঘটে থাকে আপনারা অবশ্যই লিখে পাঠাবেন। পরবর্তীতে হয়তো আপনার গল্পটাই হবে ভয়ঙ্কর ঘটনা আপনাদের জন্যই। দেখা হচ্ছে পরবর্তী কোনো এপিসোডে। ততক্ষণ পর্যন্ত সকলের দীর্ঘ আয়ু এবং সুস্বাস্থ্য কামনা করে আজকের মতো আমি এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ। ধন্যবাদ প্রিয় লিসেনার, যারা এতক্ষণ পর্যন্ত আমাদের বাছাইকৃত ঘটনাগুলো শুনলেন। আপনারা যারা যারা ভূত এফএম শুনতে ভালোবাসেন, তারা অবশ্যই আমাদের এই চ্যানেলে নতুন নতুন অনেক ঘটনা পাবেন, যে ঘটনাগুলো আপনারা কখনোই শোনেননি। এবং এই ঘটনাগুলো অত্যন্ত ভয়ঙ্কর এবং বাস্তব কেন্দ্রিক ঘটনা এবং সত্য ঘটনা। যারা যারা আমাদের এই সত্য ঘটনা শুনতে চান, তারা অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব এন্ড ফলো করে রাখবেন। আমরা প্রতিনিয়ত আপনাদের জন্য নতুন নতুন সকল ঘটনা আমাদের এই চ্যানেলের মাধ্যমে তুলে ধরি। আপনারা জানেন এবং আমাকে অনেকেই চেনেন, অনেকেই কমেন্ট করেন যে ভাইয়া আপনাকে দেখলেই আমরা বুঝতে পারি যে আপনারা বা আপনি অনেক সুন্দর সুন্দর ঘটনা, অনেক সুন্দর স্টোরি আপনারা কালেক্ট করে আমাদের সামনে তুলে ধরেন। জি হ্যাঁ ভাইয়া, আমি অনেক কষ্ট করে আপনাদের সামনে এরকম রহস্যময় বিভিন্ন ধরনের ভয়ঙ্কর বাছাই করা ঘটনা তুলে ধরি আপনাদের ভালোবাসা পাবার জন্য।
আপনারা অনেকে আমাদেরকে ঘটনা পাঠান, আমাদেরকে মেইল করেন। আমরা বলবো আপনারা আমাদের ঘটনা পাঠান অথবা মেইল করুন, কোনো সমস্যা নেই। আমরা আপনাদের মেইলগুলো প্রতিনিয়ত আমাদের এই চ্যানেলে তুলে ধরার জন্যই আসলে এই চ্যানেলের নামটাই দেওয়া হয়েছে ভূত ইমেইল 2.0, আপনাদের পাঠানো ইমেইলগুলো পড়ার জন্য। এবং আমরা কিছু ভৌতিক আর্টিস্টের ভয়ানক ঘটনাগুলো আমাদের এই চ্যানেলে তুলে ধরবো, কেননা তারা বিগত অনেক দিন যাবৎ তাদের সাথে আমার একটা ভালো সম্পর্ক এবং তাদের থেকে ঘটনা নিচ্ছি। যারা পরবর্তীতে কার কণ্ঠে কি ধরনের ঘটনা শুনতে চান তা অবশ্যই আমাদের কমেন্ট করে জানাবেন, আমরা সে ধরনের ঘটনা তুলে ধরবো আপনাদের সামনে। ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।